আমার এখানে চালু হয়েছে রেকর্ডিং, তোমাদের সবাই দেখতে দেখা পাচ্ছ? যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, সবাইকে স্বাগতম। আজকে মার্চের 6 তারিখ, বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং নিয়মিত সভা। সাজ্জাদ, শুরু করো। আমি জাস্ট দুইটা স্পেসিফিক প্রশ্ন, তার আগে আমি ছোট্ট দুইটা জিনিস দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে শিওর। আহ, মানে আমি মানে যেই দুইটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ল্যাবের ওয়েবসাইট, ঠিক আছে? যেমন এই ল্যাবটা আমার মোটামুটি কিছু জিনিস ম্যাচ করে, ওরা যে কাজগুলো করে আমি যেটা করি ল্যাব ওয়েবসাইটে যখন প্রথমে ঢুকি আমি দেখি যে হচ্ছে রিসার্চের বেস্ট কি কাজগুলো করে। তো আচ্ছা, আমি জানি যে ফার্মিয়ান অপটিক্যাল ল্যাটিস, কিছু বেসিকটা জানি। তারপর হচ্ছে লেজার শিওর, স্পেকট্রোস্কোপি, তার মানে আমি বুঝতে পারছি এটা অপটিক্স এর কাছাকাছি কিছু একটা করে। শিওর। ওকে গ্রেট, তা আমি এটা ইমেল করলাম। হুম আর হুম। আরেকটা যেই ল্যাব সেটা হচ্ছে ডক্টর তনয়, ওনার যে সুপারভাইজার ডক্টর সুচলার, সরি আমি হচ্ছে আচ্ছা ওকে, এই ল্যাবটা, ঠিক আছে? ওকে, এই ল্যাবটা দুইটা ল্যাবের কাছাকাছি ডিফারেন্স। এখন দেখেন আমি রেজোনেটর সম্পর্কে আমি জানি, রেজোনেটর কি হয় একটা হ্যাঁ, এলসিডি। এটা খুবই ওয়েল নোন ল্যাব। ওকে, হ্যাঁ এটা খুবই ভালো একটা ল্যাব। তারপর হচ্ছে আমি জানি রাবি অসিলেশন কি, একটা ফ্রিকোয়েন্সি হয় যেখান থেকে টু লেভেল সিস্টেম থাকে, ব্লস ইনফরমেশন জিনিসগুলো জানি, আমি বেসিকটা জানি। তো আমি রাইট। এখানেও অ্যাপ্লাই করতে চাই। এখন এই প্রফেসরকে আমি যেভাবে ইমেল করব, এই প্রফেসরকে ঠিক সেম ভাবে ইমেল করব না। মানে একটু মানে কমন কথা কিছু থাকবে কিন্তু প্যাটার্নটা ডিফারেন্ট থাকবে। কিন্তু আমি দেখছি, আমি যতগুলো এখন পর্যন্ত প্রফেসরকে ইমেল করছি, এরা আমার হচ্ছে এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি পরে চেঞ্জ করছি, আগে অন্য কিছু লেখা ছিল। তো চেঞ্জ করার পর ওনারা আমার ওয়েবসাইটের খুব সম্ভবত ইন্ট্রো দেখে বা কিছু দেখে বলছে ইউর প্রোফাইল ডাজ নট ম্যাচ। তো আমার স্পেসিফিক প্রশ্ন যেটা সেটা হচ্ছে একে আমি কি বলে অ্যাপ্রোচ করতে পারি, একে কি বলে অ্যাপ্রোচ করতে পারি, আর আমার প্রোফাইলের ইন্ট্রোটা ঠিক আছে নাকি, এটা জাস্ট 3-4 মিনিটে বা 2-3 মিনিটে যদি বলেন এটাই। সো সো মানে জিনিসটা হচ্ছে, কেউ যখন পিএইচডি তে ভর্তি হয়, সে মানে আসলে আহ, আহ, পিছনের যাই ব্যাকগ্রাউন্ডে থাকুক না কেন, মানে সেটা মাস্টার্স বা আন্ডারগ্রেড থেকে, যেখান যে লেভেল থেকে আসুক বা কিছুদিন চাকরি করে আসুক, পিএইচডি তে তুমি যাই করবে, এটা তোমার আগের কাজের সাথে হিউজ চেঞ্জ হবে। ইন দ্য সেন্স যে আসলে পিএইচডি তে যেই লেভেলের ডিপে যাবো, ওই লেভেলের ডিপে যেতে হলে অনেক টাইপের জিনিসপত্র তোমাকে শিখতে হবে, যেগুলো আসলে তুমি আগে আসলে কখনো করো নাই। সো ইন এ সেন্স, অনেস্টলি, অ্যাজ লং এজ তুমি আগে যেটাই করে থাকো না কেন, সেটা তুমি রিজনেবলি ভালোভাবে করছো, এটা আসলে খুব বেশি ম্যাটার করে না যে তুমি আগে কি করছো। It's- যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আগে যেটা করেছো সেটা ভালো করে করেছো কিনা। সো সো মেবি মেবি কোনো প্রফেসরকে যখন তুমি অ্যাড্রেস করবা, তখন তোমার তোমার ব্যাকগ্রাউন্ডে ওটা ওটা অবশ্যই রিলেটেড, বাট মেইন ফোকাসটা হবে যে ওর কাজে তুমি কিভাবে হেল্প করতে চাচ্ছ। এখন ওর কাজে কিভাবে হেল্প করতে চাচ্ছ, এটার রেফারেন্স, এই প্রশ্নটা সেও চিন্তা করবে। কারণ তার থট প্রসেসে তোমার কিছু হুক তৈরি করতে হবে, যেগুলোর কারণে সে তোমাকে মনে রাখবে। সেগুলো কি? সেগুলো তুমি তোমার ব্যাকগ্রাউন্ড দিয়ে করলে হয় না, ও কি করতেছে সেটা দিয়ে করতে হবে। যেমন লেটস সে, তুমি ওই প্রফেসরের গুগল স্কলার পেজে যাও, দেখি। আহ, বা হ্যাঁ, মানে তার রিসেন্ট পাবলিকেশন, যেটা গুগল স্কলার পেজে গেলেই তো তার লেটেস্ট পাবলিকেশনটা দেখা যাবে। তুমি ওর নামটা গুগল স্কলারে দিলে, হ্যাঁ, ডেভিডের নামটা গুগল স্কলারে দিলে ওর লেটেস্ট পাবলিকেশনটা চলে আসবে। Right. হ্যাঁ, এবার ওখানে ক্লিক করো। প্রথমটাতে ওখানে ক্লিক করতে হবে। রাইট, এবার ইয়ার দিয়ে সর্ট করো। ইয়ার উপরে, উপরে একটা বাটন আছে, সরি লিঙ্ক আছে, হ্যাঁ। ইয়ার দিয়ে তাহলে দেখো লেটেস্টটা কি। লেটেস্ট দুইটা চিন্তা করো, একটা হচ্ছে 2.5D আর্কিটেকচার ফর ইসিসি, আর একটা হচ্ছে মেমোরি কিউব কোয়ান্টাম কম্পিউটার, হ্যাঁ, দ্য পাওয়ার অফ র্যান্ডম অ্যাক্সেস। সেকেন্ডটা বোধহয় তুমি পিডিএফ পাবো না, কারণ এটা তো, ও না, পেতে পারো। মানে বেসিক্যালি লেটেস্ট যে দুইটা পিডিএফ তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবা, এই দুইটা তুমি পড়ো। পড়ে তুমি দেখো যে তুমি ওকে যে লেটারটা লিখবা, মানে সেটা তো বেসিক্যালি তোমার কাভার লেটার। কাভার লেটারে তুমি এই দুইটা, বা এই দুইটা যে পেপার, বা এই দুইটা পেপার যে টপিক নিয়ে কাজ করে, সেই টপিক রিলেটেড রিসার্চে তুমি কিভাবে নিজের কন্ট্রিবিউশনটা দিবা,
বা তুমি কেন এই দুইটা টপিক নিয়ে ইন্টারেস্টেড, এরকম কোনো কিছু স্টোরি তুমি লিখতে পারবা কিনা? লেটস সে দ্য পাওয়ার হ্যাঁ, অফ, হ্যাঁ হ্যাঁ, আমি বলে নিচেরটা লিখতাম ফটোনিক ম্যাটেরিয়াল ইন সার্কিট, কারণ এটা শিওর শিওর, মোটামুটি এটা 2020, হ্যাঁ। তো তো লেটস লেটস হ্যাঁ ফোটনিক ওইটাতেই যাও। ফোটনিক ম্যাটেরিয়ালে গিয়ে তুমি এবার তুমি বলবা যে আমি তোমার এই পেপারটা পড়ছি, এই পেপারটা পড়ে আমার কাছে মনে হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডের কারণে এই লাইনে ফার্দার রিসার্চে আমি তোমার টিমকে হেল্প করতে পারবো। সো সো মানে সে তো কেয়ার করবে হচ্ছে তার ল্যাবের কারেন্ট রিসার্চ প্রোগ্রামগুলো কিভাবে আগায় নেওয়া যায়, অথবা নতুন কোনো গ্র্যান্টে অ্যাপ্লাই করা যায় কিভাবে। সো হোয়াট এভার ইউর ব্যাকগ্রাউন্ড ইজ, ইট হ্যাজ টু বি টাইড উইথ দোজ আইডিয়াস। হ্যাঁ। তো মেক সেন্স। মানে এটা কি সেন্স মেক করতেছে? হ্যাঁ, হ্যাঁ, মেক সেন্স, মেক সেন্স। ওকে ওকে, হ্যাঁ মানে এই কারণে মানে মানে আমরা নর্মালি যখন ইন্টার্নে আমরা আসলে ওইটা নিয়ে খুব বেশি ওয়ারিড না যে, স্পেশালি যদি জুনিয়র ইন্টার্ন নেই, ওটা নিয়ে খুব বেশি ওয়ারিড না যে সে কোয়ান্টাম পারে কিনা। আমরা যেটা নিয়ে ওয়ারিড সেটা হচ্ছে সে লিনিয়ার অ্যালজেব্রা পারে কিনা। হ্যাঁ, এখন যে পিএইচডি স্টুডেন্ট হিসেবে অলরেডি যার 2 বছর 3 বছর হয়ে গেছে, হ্যাঁ আমরা তখন চিন্তা করি যে এই 3 বছর সে কি করলো। এমনি তো ধরো যে মাত্র পিএইচডি তে ঢুকছে, তার মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি এই বেসিক্যালি আন্ডারগ্রেড অথবা মাস্টার্স স্টুডেন্ট আর কি, পাশ করলো মাত্র। আমরা হচ্ছে খুব একটা ওয়ারিড না সে কোয়ান্টাম কদ্দূর পারবে। আমরা যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটা যদি প্রোগ্রামিং হেভি হয়, তার প্রোগ্রামিং স্কিল কেমন, বা আমাদের প্রোগ্রামটা যদি থিওরি হেভি হয়, তাহলে ওর ম্যাথ স্কিল কেমন, মানে সে প্রুভ করতে পারবে কিনা, বা সে একটা ক্যালকুলাস শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবে কিনা। ওটা নিয়ে আমরা বেশি কনসার্ন আর কি। ডাজ ইট মেক সেন্স? এটা এটা আমার একটা বক্তব্য ছিল যে ধরুন মানে আপনাদের ল্যাবে ওই ইয়েতে মেরিল্যান্ডে, যদি আমি বল্টিমোর কাউন্টিতে যদি আমি তা অ্যাপ্লাই করি ওটা আমার এখানে। আগের ল্যাব ছিল, ওটা এখন আমি আর ওটাতে মানে আমি ওদের কমিটিতে সার্ভ করি, কিন্তু আমার অফিসিয়ালি এখন পিওরলি আইবিএম এর রিসার্চে আছে। ওকে ওকে। হ্যাঁ বাট সো হ্যাঁ গো হেড। সো আমার ব্যাপারটা ছিল যে যদি ইফ আই এম গোইং টু অ্যাপ্লাই দেয়ার, তো হোয়াট ডু আই সে, অর হু ডু আই সে টু, মানে এটাই হচ্ছে ওকে আমার মানে বড় প্রশ্ন। ওকে, গুড কোয়েশ্চন। সো আমার অ্যাডভাইজার ছিল হচ্ছে স্যাম লোমোনাকো, ঠিক আছে? তো তার বয়স এখন রাফলি 90, সো উই ক্যান ইজিলি অ্যাজিউম দ্যাট সে আসলে ফিউচারে প্রবাবলি কোনো গ্র্যান্টে ওরকম অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? আম, তো বাট সে যেহেতু বাট সে সে প্রতি বছর নর্মালি একটা স্টুডেন্ট থাকে তার, এই অর্থে আর তাছাড়া ওর এরিয়া হচ্ছে পিওরলি লাইক একদম মানে আমরা যে লাইনে কাজ করেছি হচ্ছে পিওরলি কমপ্লেক্সিটি থিওরি। হ্যাঁ। আমি আগে প্রস এন্ড কন গুলো বলি। প্রস হচ্ছে আম, সে সে ম্যাথমেটিক বাই প্রফেশন ম্যাথমেটিশিয়ান, তার মানে হচ্ছে তুমি যেটা নিয়ে কাজ করবে না কেন সেটার ম্যাথ, এটা যদি থিওরিটিক্যাল কাজ হয় অ্যাটলিস্ট প্রুফের কোয়ালিটি হাই হবে, কারণ সে মেক শিওর করবে যে প্রুফটা ভুলভাল হচ্ছে না। তো দ্যাটস গুড। আরেকটা প্রসেস হচ্ছে সে যেহেতু অনেক সিনিয়র মানুষ, সে আসলে তার ক্যারিয়ার বিল্ড আপ করার কিছু নাই, রাইট? সে তো অলরেডি এস্টাবলিশ। তো তুমি তোমার নিজের যদি কোনো ইয়ে থাকে, ইন্টারেস্ট থাকে যেটা ডিরেক্টলি ওরটার সাথে ওভারল্যাপ করে না, তুমি ওই ফ্রিডমটা পাবা যে তুমি এটা নিয়ে কাজ করতে পারবা। অলরাইট? সো সে বললো হ্যাঁ তুমি কাজ করো, অ্যাজ লং এজ তুমি একটা সার্টেন কোয়ালিটি মিট করতেছো, সে ওটা নিয়ে বদার করবে না যে তুমি কোন টপিক নিয়ে কাজ করতেছো। এই দুটো হচ্ছে প্রস। কন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আহ, আমি 2-1 বার শুনছি সে রিটায়ারে চিন্তা করতে, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি আমাকে হায়ার করতে চেয়েছিল এই ভয়ে যে সে বোধহয় রিটায়ার করবে, তাহলে আমি যেন অ্যাটলিস্ট তার কোর্সগুলো পড়াতে পারি। তো তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট যেহেতু তার রিটায়ার নিয়ে প্রিপারেশন নিচ্ছে, তার মানে হচ্ছে তুমি এখন তোমাকে ওটা বুঝতে হবে যে সে আগামী 5-6 বছর চাকরি করবে কিনা। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেহেতু তার বয়স অলমোস্ট 90। থার্ড হচ্ছে সে যেহেতু এই মুহূর্তে নতুন গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করছে না, আম, কাজ তার মানে হচ্ছে সে সে যদি একটা স্টুডেন্ট নেয়, ওইটা একটা গ্যারান্টি যে সে যে কোর্সগুলো পড়াচ্ছে ওইটা টিএ ওই স্টুডেন্ট পাবে, তার মানে হচ্ছে একটা স্টুডেন্টের ফান্ড গ্যারান্টিড। বাট তুমি যদি তার প্রথম স্টুডেন্ট না হয় ওই বছরে, বাকি স্টুডেন্ট গুলোর জন্য সে তোমাকে কদ্দুর ফান্ড দিতে পারবে পারবে না, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। মানে হ্যাঁ সে যেহেতু অনেক সিনিয়র এবং সে প্রতিষ্ঠাতা সভাপতি, তার কিছু কানেকশন আছে, বাট again then now you are competing with other students for scarce resource। সেটা হচ্ছে আমি তোমাকে বললাম আর কি কিছু। এখন আমি তার সাথে কাজ করার পাশাপাশি
আমি আবার একটা ল্যাবের সাথে অ্যাফিলিয়েটেড ছিলাম, সেটাকে বলা হচ্ছে কার্টা। এটা একটা সেন্টার, এটা হচ্ছে বেসিক্যালি ডিপার্টমেন্টের সবচেয়ে রিচেস্ট সেন্টার ইন টার্মস অফ ফান্ডিং, গ্রান্ট মানি। সেখানে আমার কো অ্যাডভাইজার ছিল হচ্ছে মিল্ট হ্যালেম। এখন ওইখানে আবার টাকার কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে ওইখানে তুমি করতে পারো কিনা। দিস আর অ্যামেজিং পিপল, খুবই নাইস, এই মানুষগুলো খুবই নাইস। সো ওরকম তোমার কোনো মেন্টাল স্ট্রেস থাকবে না। তো দে আর নাইস পিপল, দে আর ভেরি ওয়েল কানেক্টেড। ওই সেন্টারে প্রচুর এজেন্সি টাকা দেয়া, ইনক্লুডিং আইবিএম। সো তোমার ইন্টার্নশিপের কোনো সমস্যা হবে না, ওগুলো কোনো সমস্যা হবে না। কিন্তু এবং ওরা ওরা এখন কোয়ান্টামে একটা ফুটপ্রিন্ট করার চেষ্টা করছে। তো ওখানে কারা কোয়ান্টাম নিয়ে কাজ করে, জন ডরবেন্ট আর হচ্ছে মিল্ট হ্যালেম, এরা দুইজন কাজ করে। এখন মিল্ট হ্যালেম অ্যাকচুয়ালি আমার প্রফেসরের চেয়েও সিনিয়র, বোধহয় 93 বছর বয়স। সো সে তোমার ডিরেক্ট অ্যাডভাইজার হলে 5-6 বছর তুমি থাকবা কিনা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি এখন জানি না নতুন যারা লেকচার এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ঢুকছে তাদের মধ্যে কেউ কোয়ান্টামটাকে পিক আপ করতেছে কিনা। আরেকজন যে কাজ করে জন ডরবেন্ট, সে অ্যাকচুয়ালি খুবই ওয়েল নোন লোক। তোমরা যারা ক্লাস্টার কম্পিউটিং কনসেপ্টের সাথে পরিচিত, বা এখন যে আমরা সবাই যেটাকে ডেটা সেন্টার বলি, এই ক্লাস্টার কম্পিউটিং এর ফার্স্ট পেপার যারা লিখছে তাদের মধ্যে জন ডরবেন্ট একজন। তো একদম প্রথম পেপারটা ওরাই হচ্ছে ফাদার্স অফ ক্লাস্টার কম্পিউটিং আর কি। সো জন ডরবেন্ট এখন কোয়ান্টামে কাজ করে ওখানে, কিন্তু আমি পার্সোনালি সে আমার খুবই ক্লোজ, কিন্তু আমি পার্সোনালি ও যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করে আমার কাছে মনে হয় না those are the right set of problem if someone is just starting their career. ঠিক আছে? সো 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 এগুলো খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টটা খুব ফেমাস হচ্ছে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। কিমোডস, টম ফাইনিন, অনুপম যোশী, এরকম খুব ওয়েল নোন। আমি কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের কথা বলছি, আমি ইলেকট্রিক্যাল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জানি না, ওটা ডিফারেন্ট প্রোগ্রাম। বাট এই প্রোগ্রামে যারা খুব ওয়েল নোন প্রফেসর, তাদের মেজরিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। আমাদের ডিপার্টমেন্ট থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স বা প্রিন্সিপাল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইগুলোতে সাপ্লেস কলেজ পার্কের মতো স্ট্রং না, ঠিক আছে? কিন্তু ধরো অন্যগুলোতে আবার খুবই স্ট্রং, এআই টিআই এগুলোতে, সেন্সর এগুলোতে খুবই স্ট্রং। সো তোমাকে ওইটা বুঝতে হবে, যে কারণ হচ্ছে ধরো কোয়ান্টামের ব্যাপারটাই হচ্ছে এমন যে এখানে নর্মালি ওই যত বড় গ্রুপ হবে তত তুমি পিয়ার লার্নিং অনেক বেশি হবে। তা আমাদের কোয়ান্টাম কিন্তু আসলে খুব বড় গ্রুপ না। তো সব ট্রেড অফ করবো আর কি। হ্যাঁ, আমি যেমন মাল্টিপল কোর্স অ্যাকচুয়ালি কলেজ পার্ক ক্যাম্পাসে এসে নিয়েছি, অ্যান্ড্রু চাইল্ডস এর সাথে, বা হ্যাঁ চাইল্ডস এর সাথে, তারপর ফিজিক্সের নিয়েছি, কারণ হচ্ছে ওই কোর্সগুলো আমাদেরটাতে অফার করে নাই। এখন তুমি যদি ফিজিক্সে যাও, ফিজিক্স আবার সেবাস্টিয়ান ডেফনার আছে ইউএমবিসি তে, অ্যামেজিং। এবং সে এট দ্য বিগিনিং অফ আর আমি অ্যাকচুয়ালি সেম বছর প্রফেসর হিসেবে রিক্রুটেড হয়েছিলাম। তো সেবাস্টিয়ান খুবই জোস, জেসন খুবই জোস। তো তুমি ফিজিক্সে অ্যাডমিশন নিলে সেটা আবার ডিফারেন্ট স্টোরি, খুবই জোস জোস লোক আছে। জেমস ওখানে, ইয়াহু আশি আছে, তারপর জিমি ফ্র্যাঙ্ক আছে, ফ্রান্সন আছে, জিমি ফ্রান্সন। আমি ওর কোয়ান্টামের কাজটা করতাম, সে হচ্ছে ফাইনম্যানের ডিরেক্ট স্টুডেন্ট। দে আর রিয়েলি অ্যামেজিং পিপল। তো তুমি ওখানে গেলে সেটা ডিফারেন্ট ব্যাপার। তো ডিপেন্ড করে আর কি। তুমি মানে আমি তোমাকে কোনো ডিসিশন দিতে চাচ্ছি না, তোমাকে নিজেকে নিতে হবে। বাট তুমি যদি কার্টার আন্ডারে আর হিসেবে জয়েন করো, ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ আর ওয়ার্কিং অন দ্য রাইট সেট অফ প্রবলেম। কারণ জন ডরবেন্ট মানে তোমার অ্যাডভাইজার কে, এটা হচ্ছে কথা আর কি। লেট মি সি কার্টাতে এখন কারা আছে দেখি ইউএমবিসি। আমি শিওর না ওদের কোয়ান্টামে নতুন কোনো প্রফেসর। ডু ইউ মাইন্ড আমি যদি ইয়ে করি, শেয়ার না না, করি? নট এট অল, একদম। তো নেক্সট কথা হচ্ছে আমি কেমনে শেয়ার করবো। আমি Oh, actually yes. এটা নিয়ে আমি আপনার সঙ্গে বসতাম, কিন্তু আপনি ডেট ফেলেছেন 19th আর আজকেই আমাদের ইউনিভার্সিটি শিডিউল দিল যে 19th আমাদের পরীক্ষা আছে, 20th-এও পরীক্ষা আছে। তাই Oh, জন্য no worries, that's okay. I'm very sorry I could not be able to make it. I'm very sorry. Yeah, don't worry about it. So এটা হচ্ছে কার্টার, রাইট? আমি এটারই আরে ছিলাম। হ্যাঁ, তো ইনফ্যাক্ট এইটার আন্ডারে আমি যে ফান্ডেড রিসার্চটা করেছিলাম নাসার সাথে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার পিএইচডি থিসিসে ইনক্লুড করি নাই। কারণ হচ্ছে ওইটা ঠিক আছে, ওইটা ইন্টারেস্টিং প্রবলেম, বাট ওইটা আমার ঠিক আই ওয়াজ নট ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। বাট
তুমি যদি মানুষের কথা বলো, দে আর রিয়েলি নাইস পিপল, এবং আমার কাছে সবসময় মনে হচ্ছে অসম্ভব জেনারাস এবং অসম্ভব নাইস। ঠিক আছে, এই যে এলেনা ইয়েশা, মিল্ট হ্যালেন, এই দুইটা আসলে রিয়েলি সুপারস্টার। তারপরে করুণা যোশী, দে আর রিয়েলি কোয়ালিফাইড লোক। আমি একটু দেখি হচ্ছে কোয়ান্টামে কোনো লোক আছে কিনা, দাঁড়াও দেখি। কোয়ান্টামে হচ্ছে মিল্ট হ্যালেন আছে, এই যে জন ডরভেন্ট, সে তার নাসা ছবি দিয়ে রাখছে। যাই হোক, ফুয়ং, সে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। দেখি এখানে কোয়ান্টামের, এই যে স্যাম আমার অ্যাডভাইজার। সো এখানে অ্যাকচুয়ালি ওই অর্থে কোয়ান্টামের কিন্তু ওরকম যে দিস পিপল আর সুপারস্টার বাট ইন দেয়ার আদার ফিল্ড। সো আমি দেখি রামান কুমার, এটা অবশ্যই নেই, সেটা আমার পরে জয়েন করেছে, এটা কোয়ান্টামের না মনে হয়। সে হচ্ছে ব্রেইন মেশিন ইন্টারফেস। ওরে বাবা, ক্যারিয়ার অ্যাওয়ার্ড পাওয়া সিরিয়াস ব্যাপার। এই সো সো এই যে সো এখানে তুমি অ্যাকচুয়ালি তুমি যদি কোয়ান্টাম পড়তে চাও, কার সাথে কাজ করবা বলো? তুমি ফ্যালেমের সাথে কাজ করতে পারো, মনে রাখতে হবে 90 উপরে, 93 বছর। আম, এখানে ভাইয়া, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সবসময় যে হচ্ছে মানে ইসি বা কম্পিউটার সায়েন্স এই প্রোগ্রামগুলো যে কোয়ান্টামের পাওয়া যায় বলে আমি খুবই কম দেখছি, পার্সেন্টেজটা খুবই কম। কিন্তু মানে আমার কাছে যেটা মনে হয় ফিজিক্সে আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির কোল্ড অ্যাটম ফিজিক্স বা মানে অপটিক্স যেগুলো আছে ওগুলোতে বেশ ভালোই রিলেটেড কাজ করে বা কাছাকাছি কিছুটা থাকে। তো আমি আসলে কনফিউজ যে হচ্ছে রিলেটেড কাজ থাকলে সেখানেও ওই প্রোগ্রামগুলো তো মানে ইমেল করা উচিত বা ট্রাই আমি করা উচিত। আমি একটু দেখি যে কিউসিআই দিয়ে দেখি, দাঁড়াও এক সেকেন্ড। কিউসিআই, তো এখানে কি পিএইচডি অ্যাডমিশনের কোনো ব্যাপার আছে কিনা? আমি বেসিক্যালি দেখতে চাচ্ছি যে ওই যে ইসে যেটা আছে, কমপ্রেস মানে পিএইচডি প্রোগ্রাম বলে কিছু আছে, ধরো কিউ কোয়ান্টাম কম্পিউটিং গ্রাজুয়েট পিএইচডি ফান্ডিং দিয়ে গুগল করে দেখি কি আছে। ফাইন্ড সার্ভে, ফান্ডিং অপরচুনিটি। আই মিন প্রচুর, মানে প্রচুর তো আছে, মানে পিএইচডি বেসিক্যালি তুমি মানে মানে কোয়ান্টামে তুমি ধরো ইসে আর কি, যে কিউআইপি, যেটা কিউআইপি কনফারেন্স, বা ধরো আম, মানে এপিএস অবশ্য টু বিগ, এটা ওখান থেকে আসলে ইনফরমেশন বের করা টাফ। ধরো কিউআইপি, তারপর হচ্ছে টিকিউসি, তারপর নেস্ক, এই কনফারেন্স গুলোতে যারা প্রেজেন্ট করে, তুমি তাদের দেখলেই তো তুমি বুঝতে পারবা যে সেরকম যে ধরো তুমি তনয়কে জিজ্ঞেস করতে, তনয় কাদেরকে সাজেস্ট করে, তারপরে শিহান কাদেরকে সাজেস্ট করে, তারপর হচ্ছে এর বাইরে কিছু স্ট্যান্ডার্ড আছে, যেমন ইউনিভার্সিটি মেরিল্যান্ড, কলেজ পার্ক, তারপর হচ্ছে শিহান যেখানে কাজ, আইকিউসি, এগুলোতে অ্যাপ্লাই করতে পারো ওখানে। তারপরে হচ্ছে পিটে অ্যাপ্লাই করতে পারো, টেনেসিতে বিগ গ্রুপ, টেনেসিতে অ্যাপ্লাই করতে পারো। চালমার্সও দেখলাম বেশ ভালো গ্রুপ আছে, তারপরে হচ্ছে কলোরাডো বোল্ডার আছে, ও, তারপরে কলোরাডো পড়লে তো লাইক ওখানেই তো, ওখান থেকে তো ট্র্যাপড অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং ব্যাপারটা জন্ম, তাই না? তারপরে হ্যাঁ আমি রিসেন্টলি দেখলাম। হ্যাঁ, সো সো প্রচুর প্রচুর গ্রুপ আছে তোমার। তারপর সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি সাউদার্ন ক্যালিফোর্নিয়া হিউজ গ্রুপ। তারপর ইউসিএলএ তে হিউজ গ্রুপ আছে, ক্যালটেকে আছে, তারপর হচ্ছে এই ওদিকে যায় না, ওই ওগুলো ম্যাচ করবে না প্রোফাইল। ও জর্জিয়া টেকে আছে, জর্জিয়া টেকে আমাদের আসিফ খান আছে, আমাদের পরের ব্যাচ বুয়েটের টিচার ছিল, ওর গ্রুপে, ওর গ্রুপ আছে। তারপরে মানে আমি প্রিটি মাচ শিওর যে তুমি মানে জাস্ট তুমি আগে এই লাইনে আগে যারা পাবলিশ করেছে ওদের প্রোফাইল দেখলেই তুমি অনেক দেখতে পারো, মানে তোমাকে মানে ইউএমবিসি অ্যামেজিং। তুমি যদি এখন মানে এআই নিয়ে কাজ করতে চাও, ইউএমবিসি খুব ভালো জায়গা। সেন্সর নিয়ে কাজ করতে হলে খুব ভালো জায়গা। ফটোনিক্স, ও বাই দ্য ওয়ে, সাজ্জাদ মেবি পছন্দ করতো। ইউএমবিসি তে ফটোনিক্স এর খুবই স্ট্রং দুজন প্রফেসর আছে, কার্টিস ম্যানিউক আর গ্যারি কার্টার। মানে ওখানে কাজ করলে, মানে বেসিক্যালি তুমি ওই দুইটা গ্রুপে ঢুকলে তুমি বেসিক্যালি এদের ওই থ্রি লেটার এজেন্সি যেগুলো আছে, এদের প্রজেক্টে ঢুকে যাবা, 5 বছরের জন্য ফান্ডিং গ্যারান্টিড, অ্যামেজিং প্রজেক্ট। মানে খুবই টপ নচ গ্রাজুয়েট এরা তৈরি করে। মানে এরা দুইজনই হচ্ছে ওই ইন্টেলিজেন্স এজেন্সি ফান্ডেড,
তুমি বেসিক্যালি খুবই এনজয় করবে এদের কাজগুলো। আচ্ছা, ফটোনিক্স। আমি হ্যাঁ দেখি, আমি হচ্ছে মানে হ্যাঁ এক্সপ্লোর করতেছি প্রফেসরদের অকরিজের যে হচ্ছে মানে ইমেলটা আছে প্রত্যেক রাইট অকরিজ ন্যাশনাল ল্যাব থেকে, ওইখানে আমি হ্যাঁ দেখি নামগুলো দেখি, ল্যাব গুলো ঘুরি, তারপর দেখি যে কি টাইপের কাজ করে, ম্যাচ করে। রাইট রাইট আমি ইমেল করতেছি, যদিও এখনো খুব আর্লি। কয়েকজন আবার বলছে আমি স্টিল ডোন্ট নো 2020 তে কি হবে, তো রাইট পরে যোগাযোগ করবো, এরকম 2-3 জন বলছে। আবার কয়েকজন খুবই ব্যাড রেজাল্ট বলছে, বলছি না তোমার প্রোফাইলে ম্যাচ করে না, তুমি যাও ভাগো এখান থেকে, এই টাইপের রাইট। বলছে। তো তো মিক্স আপ আমি দেখতেছি, এক্সপ্লোর হ্যাঁ করতেছি, দেখি কি হয় তো আসলে। বুয়েটে একজন প্রফেসর আছে আনিসুজ্জামান তালুকদার। হ্যাঁ আমি জানি না, তুমি কি নাম জানো? না, আমি প্রথম শুনলাম। ওকে, সো সে অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটি থেকেই ফটোনিক্সে পিএইচডি করেছে। ও হ্যাঁ আমি যদি ভুল না করে দেখি সে গ্যারি কার্টারের সাথে করেছে বোধহয়, তো অথবা কার্টিস ম্যানিউ, যে কোনো একজনের সাথে। তো বেসিক্যালি সে এখন বাংলাদেশে, সে অ্যাকচুয়ালি আমেরিকাতে মাঝে মধ্যে আসে। সে বাংলাদেশে এখন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কোটি কোটি টাকা ফান্ড পায় রিসার্চের জন্য ফটোনিক্স নিয়ে, ঠিক আছে? সিরিয়াসলি? তো হ্যাঁ হ্যাঁ আমি মাঝে মধ্যে 2বার দেখছি সে শেখ হাসিনার কাছ থেকে গোল্ড মেডেল নিচ্ছে, এরকম টেরকম ব্যাপার করে। সে খুবই ওয়েল নোন অ্যাকচুয়ালি তাদের লাইনে। সো মাল্টিপল টাইম কোটি টাকার ফান্ড পাইছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে। তো আহ, ইয়াসিন ম্যাডাম মধ্যে একবার 1 কোটির উপরে একটা ফান্ড পাইছিল, বাট আমি শিওর না এটা না, ইয়াসমিন ম্যাডামের এক্স্যাক্টলি। ফান্ডার ল্যাবটা আমি দেখছি, ক্যান্সারের যে ফান্ডার ল্যাবটা, সেখানে আমি কিছুদিন হ্যাঁ কাজও করছি, মানে ও তুমি তো আন্ডারগ্রেড জানো, হ্যাঁ থিসিসের জন্য। তুমি তো এক্সপার্ট এগুলো। সো 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 তুমি আনিসুজ্জামান তালুকদারের সাথে যে তোমার কোনোভাবে একটা যোগাযোগ তৈরি করতে পারো, তার থেকে তুমি কিছু সাজেশন নিতে পারবা যে ওয়েদার, মানে অ্যাটলিস্ট আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি জানতাম যে কার্টিস এবং গ্যারির সাথে কাজ করা মানে ওটা একটা খুবই সৌভাগ্যের ব্যাপার আর কি। ফ্রম রিসার্চ কোয়ালিটি, তারপর এক্সপোজার, তুমি তখন বেসিক্যালি এনএসএ সিআইএ এদের প্রজেক্টে কাজ করতেছো, তো ওদের তো বিশাল নেটওয়ার্ক, তাই না? তো তো ওটা আর কি। যেমন আমার 2 বছর আগে যিনি আসছিল, বাংলাদেশি তানভীর ভাই, সে এখানে কাজ করে এখন সে আর্মি রিসার্চ ল্যাবে ফুল টাইম জব নিচ্ছে। সো মানে খুবই তুমি সারাক্ষণ ওই মিলিটারি টেকনোলজি নিয়ে কাজ করবে, কিন্তু তোমার একটা খুবই স্টাবলিশড এবং স্ট্রং ক্যারিয়ার আছে আর কি। সো তুমি তারপর যেমন নীলাঞ্জন ব্যানার্জির সাথে যারা কাজ করে, যারা ইন্টারনেট অফ থিংস বলে একটা জিনিস আছে, ওটা নিয়ে কাজ করতে চায়, আমাদের নীলাঞ্জন ব্যানার্জি মাইক্রোসফট দ্বারা খুবই ওয়েল ফান্ডেড, এরকম আছে প্রচুর লোকজন। তো তারপর আমাদের হয় কি, কিছু প্রফেসর আছে যেমন অ্যালন শার্মান, চার্লস নিকোলাস, এরা হচ্ছে ফুললি ফান্ডেড উইথ ইন্টেলিজেন্স, এবং এরা আবার ফরেন স্টুডেন্ট নিতে পারে না কারণ ওই সিকিউরিটি ইস্যু বলে। সো এটা খুবই ফানি ব্যাপার। একবার একটা মজার কাণ্ড হয়েছিল, সেটা হচ্ছে আমি তো আমার প্রফেসরের বান্ধা টিয়ে ছিলাম। তো আমার প্রফেসর কোডিং থিওরি পড়াইতো। তো একবার যেটা হচ্ছে কোডিং থিওরি পড়াবে, তো এনএস, আমি জানি না তোমরা কি এনএস এর নাম শুনছো কখনো? ন্যাশনাল সায়েন্স এজেন্সি এটা? না না না, ওটা হচ্ছে এনএসএফ, হচ্ছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। এনএসএ হচ্ছে, তোমরা স্নোডেনের নাম শুনেছো? স্নোডেন, হ্যাঁ, ওই যে স্নোডেন, উইকিলিক্স। স্নোডেন। হ্যাঁ, ইয়েস, ও হচ্ছে এনএসএ তে কাজ করতো। তো এনএসএ এর মেইন কাজ হচ্ছে বেসিক্যালি এই আর কি, ওই কমিউনিকেশন সিস্টেম গুলো হ্যাক করা আর কি, ঠিক আছে? তো এনএসএ হচ্ছে ওয়ার্ল্ডের মানে লার্জেস্ট এমপ্লয়ার অফ ম্যাথমেটিশিয়ানস, ঠিক আছে? তো আমার মাল্টিপল টাইমস আমি ওদের সাথে কাজ করছি। তো একবার যেটা হয়েছিল সেটা হচ্ছে এনএসএ যেহেতু আমাদের এদিকে, ওরা আমাদের ডিপার্টমেন্টে বলছে আমাদের 24 জনকে তোমরা পড়াবা কোডিং থিওরি, কিন্তু তোমাদের যেহেতু অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, আমরা এটা আলাদা সেকশন চাই, এখানে কোনো ইন্টারন্যাশনাল থাকতে পারবে না। কোনো সমস্যা নেই। তো ডিপার্টমেন্টের তো কোনো সমস্যা নেই, টাকা দিচ্ছে, তোমাকে তোমার কোর্স করবা, সার্টিফিকেট নিয়ে চলে যাবা। তো ফানি ব্যাপার হচ্ছে ওইটা টিএ ছিলাম আমি। তো আমি হচ্ছে নিজে আবার ফরেন স্টুডেন্ট। এত বেশি ছোক ছোক সতর্কতা, কিন্তু ওদিকে টিএ টি সব হচ্ছে সব ফরেন। এটা হচ্ছে খুবই ফানি ব্যাপার। বুঝতে পারছি। যাই হোক, মানে ওকে। প্রচুর স্কোপ আছে। তুমি অন্য মানে কোয়ান্টামে একটু কম, কিন্তু অন্য অনেক লাইনে প্রচুর ফান্ডিং আছে, অনেক ভালো ভালো প্রফেসর আছে। না, আমি যেটা দেখতেছি মানে কোয়ান্টাম হাইপের কারণে প্রচুর ল্যাবগুলোতে কোয়ান্টামের পাশাপাশি মানে প্যারালাল পাশাপাশি কিছু একটা খোলার ট্রাই করতেছে। ইভেন আমি সিকিউরিটিতে ঘুরে আসছি, মানে এনএসইউর যেটা মানে এনইউএস, যেটা ওই সিঙ্গাপুরে। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের যেটা আর কি, সিকিউরিটিতে আমি সবগুলো প্রফেসরের ল্যাব ঘুরে আসলাম। তো আমি চিন্তা করলাম যে এরা বলতেছে এরা কোয়ান্টাম করতেছে, কিন্তু হাতে গোনা 3-4টা প্রফেসর বাদে বাকিগুলোর আমি চেক করে দেখলাম কোয়ান্টামটা কই আসলে এখানে, মানে
আমার মানে মনে হলো যে এরা ফটোনিক্স নিয়ে কাজ করতেছে বা টিপিক্যাল অন্যান্য যে ল্যাবে ফটোনিক্স নিয়ে কাজ করে ওই টাইপের কিছু একটা, মানে কিন্তু এরা কোয়ান্টাম ব্রড টার্ম, ধরো মানে এক একজন এক এক, ধরো আইবিএম এর মধ্যেই ধরো কেউ আছে মানে কোয়ান্টামে কাজ করে কিন্তু ও হচ্ছে পিওর মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতেছে, রাইট? তো আরএফ মাইক্রোওয়েভ এগুলো নিয়ে কাজ হ্যাঁ, করতেছে। তো ওরকম আর কি, এক একজন এক এক টাইপের। ওকে, আমি সরি, আমি প্রচুর টাইম নিয়ে ফেলছি আমার জন্য আসলে। হ্যাঁ, নো ওয়ারিস, নো ওয়ারিস। ওকে, আচ্ছা আইসিপিসির কাহিনী কি? ভাই এটা যে কত বাজে ছিল। আচ্ছা, এটা হলো আমি সবসময় হ্যাকাথন না বলি, সো এবার আমি বলবো না, বিকজ আমি বললে অনেক বেশি করা করা কথা হয়তো বলে যাব। সো আই গেস সাজ্জাদ ভাইয়া তোর ভাষ্য যদি বলে, সো আই গেস ইট উড বি মোর, কি বলবো, মানে মোর ব্যালেন্স আর কি। না, এখানে যেটা মানে একটা ছোট্ট ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে আইসিপিসি, তো আমরা যেমন আন্ডার গ্রেড এসিএম আইসিপিসি কম্পিটিশন হচ্ছে আমরা করি, তাই আমি বুঝলাম এরকম খুব ভালো একটা ওয়েল অর্গানাইজড কিছু একটা হবে। বাট এখানে বেশ কয়েকটা বড় সড়ো একটা মানে, যদি প্রবলেম স্টেটমেন্ট আমি যেটা সলভ করতে গেছি এটা খুবই ভালো ছিল এবং প্রবলেম স্টেটমেন্টটা খুবই ভালো ছিল। যেমন নর্মালি কি হয়, আমরা যদি একটা সিনট গেট ধরি, সিনট গেটের হচ্ছে যখন আমরা ফাংশনটা করতে চাই, ইনপুটে থাকবে এ আর আউটপুটে থাকবে, সরি, ইনপুটে হবে বিট স্ট্রিংটা হবে এ বি, আর আউটপুটে বিট স্ট্রিংটা হবে এ এ এক্সর বি। তো এরকম একটা ফাংশন বলছে যেটার 4টা ইনপুট থাকবে আর 3টা হচ্ছে আউটপুট থাকবে। তো বলছে হচ্ছে যেখানে ইনপুটটা ওয়েট, যদি 4টা ইনপুট 3টা আউটপুট, তার মানে তো এটা ইন্টারই হবে না। আচ্ছা, আচ্ছা আমি একটু বলি যে হচ্ছে ওরা কিরকম বলছে, যেমন ধরেন হচ্ছে এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই এক্স, হ্যাঁ এক্স ওয়াই জেড আর একটা ডাব্লিউ, এরকম হচ্ছে 4টা ইনপুট, কিন্তু আউটপুটটা যেটা হবে সেটা হচ্ছে এক্স। আর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে এই যে তিনটা যে উম, উম, এই যে তিনটা যে, আচ্ছা আমি ইনপুট না বলে আমি এরকম বলি, বিট স্ট্রিং বলি, যেটা হচ্ছে তুমি হ্যামিং স্ক্রিন ওয়েট শেয়ার করতে কাউন্ট। পারো প্রবলেমটা স্ক্রিন শেয়ার করতে পারো? সরি আমি তোমাকে ইন্টারাপ্ট সেটাই করলাম। ভালো হয়, সেটাই ভালো, জাস্ট ওয়েট এ মিনিট। হ্যাঁ, আইসিপিসি চ্যালেঞ্জ। আমি আমি ওই সাজ্জাদ করুক, তো ততক্ষণ আমি একটু খারাপ খারাপ কথাগুলো আমি আমি সেরে নি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা 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 করলে একটু বেটার হয়, বিকজ আমি ইউজুয়ালি বলি বাট এবার আমি বলতে চাচ্ছি না, বিকজ আমি বেশি বলতে ফেলবো। ব্যাপারটা হয়েছিল যে আমাদের প্রবলেম নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি। ব্যাপারটা হয়েছিল ওদের গ্রেডারটাই, মানে ওদের ম্যাল ফাংশনিং গ্রেডার। মানে ওটা ওরা ঠিকও করে না, মানে 4 দিনের কম্পিটিশন, তার মধ্যে 2 দিনের মাথায় সবাই মানে মানে স্ল্যাক গ্রুপে সব মানে চেঁচাচ্ছে ফেঁচাচ্ছে, তার তার মধ্যে যারা যারা চেঁচাচ্ছে তাদের মেসেজ ডিলিট করে দিচ্ছে। আর মানে ইট ইট ওয়াজন্ট ভেরি অর্গানাইজড অ্যাট অল। এন্ড দ্বিতীয়ত মানে 3 প্রবলেম ছিল, তো 3 নম্বরের প্রবলেমের গ্রেডারটা মানে লাস্ট অব্দি খারাপ ছিল। পরে দেখা গেল যে ওটা ওরা মানে সারিয়েছিল গ্রেডারটা, বাট ওটা ওদের গিটহাব রিপোজিটরিতে রয়ে গেছে। একটা স্ল্যাকে মেসেজ পর্যন্ত করা হয়নি যে আমাদের গ্রেডারটা ছাড়া হয়ে গেছে, প্লিজ গিটে ক্লোন করো নোটবুক গুলো, করে নিয়ে চালিয়ে না। মানে মানে কোনো কোঅর্ডিনেশনই ছিল না, নো কোঅর্ডিনেশন অ্যাট অল। সো আউট অফ 4 days, 3 days এর মোট 3টা প্রবলেম ছিল। সো আউট অফ দ্য 4 days, ফার্স্ট 3 days এর 2টা প্রবলেম এর গ্রেডার নষ্ট। গ্রেডার সো নষ্ট এরকম হবে? তোমরা একটা মানে গ্রেডার কি একটা সফটওয়্যার নাকি মানুষ? না না, মানে না, যে আমার যে কস্ট দিবে সার্কিটের যে কস্ট অনুযায়ী, মানে যার যত কম কস্ট তার র্যাঙ্ক তত বেশি। তো এরকম না না, ওরা এটা একটা, এটা না, গ্রেডার না, আনসারে যে অ্যাকসেপ্ট করছে, যেমন লাইক আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ক্ষেত্রে না, আমার সবার ক্ষেত্রে যেটা, যে গ্রেডার নষ্ট বলতে ওর এখানে সাবমিট জব থাকে, আইবিএম কোয়ান্টাম সাবমিট জব থাকে। সো এই যে এই মানে এই জিনিসটা। যে, হ্যাঁ এই জিনিসটা ওর এখানে গ্রেড করে, মানে অটোমেটিক গ্রেডার আর কি, যেটা ওখানে আগে থেকে এটা অটোমেটেড গ্রেডার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এটা আফটার দ্য 4 days, 3 দিনই নষ্ট ছিল। লাস্ট দিন ঠিক করছে, আবার ঠিক করে আবার বলেও না যে ঠিক করছে এক। আর হলো মাঝখানে গ্রেডার মেল ফাংশন করছে মাঝখানে একদিন, সেকেন্ড দিন লাস্টের দিকে আমার মনে আছে, বিকজ আমি নিজে সাবমিট করছিলাম। ওরা 6 hours যে কোনো আনসার দিলে সব, মানে এমপি সার্কিট দিল, এমপি সার্কিট গ্রেড অ্যাকসেপ্ট করছে। তো আমি ঘুমাইতে দিয়ে আমি দিছি, আনসার মিলছে, তো আমি খুশি, আমি কাজ করে দিছি। বাট আমি বুঝতেছিলাম যে সামথিং রং, বাট আই এম গোয়িং ক্লোজ। সো আমি এটা এত নিয়ে নিচ্ছে ভালো, আমি এত চিন্তা করি নেই। রাত তো 5:30 বাজে আমার টাইমে, সকাল 5:30। তো এটা ঘুমাই দিছি, ঘুম থেকে উঠছি তোর দুপুর 1টা, আই ওয়াজ ভেরি টায়ার্ড। একটা সময় উঠে দেখি বিশাল বড় মেসেজ যে গ্রেডার গত 6 ঘন্টা ধরে মেল ফাংশন করছে। সো গত 6 ঘন্টা যত
ইনপুট হয়েছে সব মানে রং ইনপুটও তারা কারেক্ট হিসেবে মানে এমটি সার্কিট গুলো অ্যাকসেপ্ট করছে। So, গত 6 ঘন্টা যত সাবমিশন সব ক্যান্সেল, আমরা নতুন সাবমিট করতে হবে। তারপর নতুন সাবমিট করলাম, ইট ওয়াজ রং। আমি জানতাম ইট ওয়াজ রং, বাট আই ওয়াজ গেটিং ক্লোজ। বাট রাতের বেলা আর কি ঠিক আছে এত করে মানে আই ওয়াজ গেটিং ক্লোজ দেখে একটা সাবমিট দিলাম, মিলে গেল। সো আই মানে ডেফিনেটলি আমাকে ইনভেস্টমেন্ট ছিল, ইমোশনাল ইনভেস্টমেন্ট বা ডেফিনেটলি একটা কষ্ট তো করা রাখছে আমার। So, সকালবেলা উঠতে যখন একটা সময় দেখি যে না এরকম না করে আবার সাবমিট করতে হবে, এবং আমি ঘুমাইতে গেছি একটা জিনিস জেনে, ঘুম থেকে উঠে দেখি আরেকটা জিনিস, তাহলে এবং ওই সময় থার্ড গ্রেড মানে লাস্ট প্রবলেম গ্রেডের নষ্ট, মানে মানে কিছুই করা না, মানে কিছুই নেয় না। সো আই ওয়াজ লাইক আই ডোন্ট কেয়ার এনিমোর, আমি পরে বাদ দিছি, মানে আই গেভ আপ অন লাইক থার্ড ডে আর কি, যে না এটা 3 দিন গ্রেডার নষ্ট থাকলে আমি কি করবো। আর হচ্ছে একবার গ্রেডার 6 ঘন্টা ধরে সবার ভুল ব্যালেন্স নিছে, So, গ্রেডিং একবার IBM এর I don't know. কারা এটার অর্গানাইজার, আমি দেখি আমি নাম অ্যাবে বলতে মেন্টর ছিল, অ্যাবে আসবে মেন্টর ছিল, তারপর হচ্ছে আর কে ছিল, ঋষি কি ছিল, ঋষি ছিল মেবি, রাহুল প্রতাপ সিং মনে হয় ছিল, if I'm not রাহুল wrong. ছিল, ওরা হ্যাঁ ইন্ডিয়া থেকে রাহুল ছিল আর কি, মানে কোয়ান্টাম ইন্ডিয়ার যেই ছিল ও রাহুল ছিল। আর অ্যাবে আশফাক ছিল। আহ, ও অ্যাবে তো আসছে 2 দিন পর, অ্যাবে হ্যাঁ, আসছে 2 দিন এ আসছে ইজ লাইক বেসিক্যালি যখন বেশি খারাপ অবস্থা হয়ে গেছিল, সবাই স্ল্যাকে লাইক 100টা মেসেজ থাকলেন 5টা মেসেজ হলো মানে ইনকোয়ারি অ্যাবাউট হাউ টু সলভ দ্য প্রবলেমস বা এনি গাইডলাইন্স, আর বাকি 95টা প্রবলেম স্ল্যাকে মেসেজ হলো কমপ্লেইন্টস, যে গ্রেডার নষ্ট, এটা হচ্ছে না এটা হচ্ছে না। তো অবস্থা যখন খারাপ হয়েছে তারপরে এই আসছে। এবার প্রথম দিনে এফ ছিল না আর কি, যখন আর কি খুব খারাপ অবস্থা তখন এই এসে নিজে শান্ত করার চেষ্টা করছে আর কি। বাট লাইক ইট ওয়াজ ভেরি মানে কি বলবো মানে ওয়ার্স্ট হ্যাকাথন, এত বাজে অবস্থা আমি ওয়ার্স্ট জীবনে হ্যাকাথন। প্রথম দেখছি, মানে Also, I remember they were supposed to give us a certificate. একটা সার্টিফিকেট এখনো পর্যন্ত কিন্তু দেয়নি আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ। সলভই করতে পারে না সার্টিফিকেট। তাহলে তাহলে মানে এই জানে যে এটা একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, রাইট? ওটা তো এই জানে, রাইট? ইয়েস হ্যাঁ, এই পরে লাস্টের দিন বা থার্ড দিন এসে তারপর সে মানে একটু হ্যান্ডেল করার চেষ্টা করেছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আই গেস সে কিছু একটা করবে, মানে মানে অফকোর্স মানে আমি তো আর এখানে IBM এর রিপ্রেজেন্টেটিভ না, মানে ওটা আসলে একদমই ডিফারেন্ট ডিপার্টমেন্ট, রাইট? IBM এডুকেশন যেটা। তো হ্যাঁ, মানে সো মানে এবং এই আমি যদি পুরোপুরি ক্লিয়ার হয়ে থাকি, তাহলে এই হচ্ছে ওখানে অনেক সিনিয়র লিডারশিপে আছে। সো সে যেহেতু um, সে যেহেতু জানে, আই গেস কিছু একটা করবে আর কি। আই মিন লেটস সি, আই অ্যাপোলোজাইজ, এরকম একটা এক্সপেরিয়েন্স হলো। ইয়া হ্যাঁ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ইউনিভার্সিটি লাইফে, তো দেখতাম সিএসসি স্টুডেন্ট গুলো সাস্টে এসিএম আইসিপিসি করে সারাদিন কি নাকানি চুবানিটা খায়। ইচ্ছা ছিল আইসিপিসি একটা করবো, ভাবটাব নেবো মনের জনের সাথে যে আমি আইসিপিসি করছি। স্পেশাল ল্যাব পাবা। হ্যাঁ, ভাই এটা ছিল প্রবলেম স্টেটমেন্ট আর কি। ওরা আসলে হ্যামিংওয়ে, তো নরমালি হ্যামিংওয়েতে যেটা হয় কয়টা ওয়ান থাকে সেটা আসলে ক্যালকুলেট করতে বলে, তাই না? হ্যামিংওয়েতে হ্যাঁ। যেটা, তো এই হচ্ছে হ্যামিংওয়েট, ওরা হচ্ছে এরকম ইনপুটটা মানে ফাংশনটা হচ্ছে এটা। তো এখানে x 0 0 আর আমার আউটপুটটা হবে x এক্সি থাকবে, এখানে 0 থাকবে। আর এইটা হচ্ছে এই যে যেমন ধরেন হচ্ছে আমার কোন একটা বিট স্ট্রিং যদি আমি বলি, এবং বিট স্ট্রিংটা হবে 4 কিউবিটের আর কি, 4 বিটের আর কি, যেমন 1 0 1 0, তার মানে হচ্ছে এখানে আমার 2টা 1 আছে। তো আমার এই যে y0, তো মানে এটা আউটপুট মানে যেহেতু আমার 2টা 1, তার মানে আমার আউটপুট বিটটা হবে 0 1 0, 3 বিটের আর কি। তো এটার জন্য সার্কিট 1, তার মানে এখানে আমার 0, তারপরে সার্কিট 2 তে হচ্ছে আমার 1 নিয়ে আসতে হবে, এই যে y2 তে 1 নিয়ে আসতে হবে, আর সার্কিট 3 তে আমার 0 নিয়ে আসতে হবে। মানে এটা ছিল প্রবলেম স্টেটমেন্ট আর কি, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে কন্ডিশনাল লজিক তোমাকে ওই সিনোট টিনোট দিয়ে, সিনোট আর নট গেট দিয়ে কন্ডিশনাল লজিক বানাতে হবে আর কি তোমাকে। আমি যে কত কিছু ভাবছি এটার জন্য, প্রথমে শুরু করছি ডেভিড জয়েস অ্যালগরিদম দিয়ে, ভাবছিলাম যে হচ্ছে কনস্ট্যান্ট বানাবো, তারপর যে আরো কি কি যে ভাবলাম থাকা না বলি, তাও দেখি কিছু হয় না। এমনি তোমরা মানে এই এরিয়াটার নাম জানো তো না, এই ফিল্টার মানে বেসিক্যালি বুলিয়ান ফাংশনের জন্য কোয়ান্টাম সার্কিট ডিজাইন করা, রাইট? এটাই তো এই ফ্যামিলি অফ প্রবলেম। হ্যাঁ বেসিক্যালি উই হ্যাভ টু ক্রিয়েট আ সার্কিট, এত কমপ্লিকেটেড কিছু না, জাস্ট সার্কিট ওই লজিক দিয়ে ট্রুথ টেবিল দেখে জাস্ট ওইভাবে কোয়ান্টাম লজিক গেট দিয়ে করা। মানে ইট ওয়াজ প্রথম প্রবলেম ওয়াজ ভেরি সিম্পল। করছে আসলে ইসমাম আচ্ছা করে ফেলছে শুরুতেই। ওকে আমি পরে অনেক ট্রাই করছি, কি কি যে আসছে আমি নিজেও জানি না, এই যে কত কিছু লিখছি। whatever. Okay. I guess just maybe আমি একটা লিংক দেই, তোমরা হয়তো এটা তোমাদের
মানে কোয়ান্টাম বুলিয়ান ফাংশনকে কিভাবে কোয়ান্টাম সার্কিট দিয়ে ইসে করা যায়। ওয়েট, চ্যাটের পাইছি। অলরাইট, মানে বুলিয়ান ফাংশনকে কিভাবে কোয়ান্টাম সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, এটা তো আসলে অনেক পুরানো একটা এরিয়া পড়াশোনার পয়েন্ট অফ ভিউ থেকে, রাইট? সো ওই লাইনে অনেক কাজ হয়েছে বিভিন্ন সময়, এবং লটস অফ অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ম্যাথমেটিক্স, স্পেশালি ফিল্ড থিওরির প্রচুর, অ্যালজেব্রিক ফিল্ড থিওরির প্রচুর ইন্টারেস্টিং পেপার আছে ওই টপিকের উপরে। আচ্ছা, এই জিনিসটাই তো আমরা খুঁজতেছিলাম কয়েকদিন আগে, তানবীরও এই ব্যাপারটা খুঁজতেছিল, ও কেমনে অর্গেট থেকে বুলিয়ান ফাংশন দিয়ে হচ্ছে এটা বানাবে, এটা এতদিন কই ছিল? কি কি কইছিল? মানে এই যে এই ব্যাপারটা তানবীর কয়েকদিন আগে বলতেছিল যে ভাই ক্লাসিক্যাল অর গেট, তারপরে অ্যান্ড গেট, ন্যান্ড গেট, Yeah. এগুলোর জন্য আমি কিভাবে হচ্ছে কোয়ান্টাম সার্কিট গুলো বানাবো, একটা জেনারেল কোন অ্যাপ্রোচ আছে নাকি, বা কোনো টিউটোরিয়াল আছে নাকি, ও বুঝতেছে Oh, না। yeah, yeah, yeah. So let me reversible logic synthesis. Maybe this is the right thing. মানে তোমরা যেগুলো নিয়ে কথা বলতেছো এই এরিয়াটাকে, এই টপিকটার নাম হচ্ছে রিভার্সিবল লজিক সিনথেসিস। তো আমি মেবি একটা রিলেটিভলি রিসেন্ট, আচ্ছা, এটার বস মেবি দিমিত্রি মাসরাভ, আপনি একবার বলছিলেন। দিমিত্রি এই লাইনে খুবই এক্সপেরিয়েন্সড অ্যাকচুয়ালি। সো ট্রাইং টু, মানে কয়েকজন আছে, বিবেক শান্ডে, ইগর মার্কভ, দিমিত্রি মাসলভ, এরা হচ্ছে এই লাইনের অনেক সিনিয়র লোকজন আর কি। সো হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, মানে বিবেক আর ইগর মার্কভের পেপার আমি চ্যাটে দেই। তারপর হিমাংশু থাইপাল বলে একজন বোধহয় আছে, সেও বোধহয় এগুলো নিয়ে কাজ করে। অ্যাকচুয়ালি আমি সাস্টে থাকতে আমার প্রথম পেপার, ইন্টারন্যাশনাল পেপার অ্যাকসেপ্ট হয়েছিল, ওটা হিমাংশু থাইপালের এই রিভার্সিবল ইয়ের কনফারেন্সে আর কি। সো মানে এরা অনেক আগে থেকে এগুলো নিয়ে কাজ করে। তারপর who else? I guess Andrew Cross, Austin Fowler, হ্যাঁ এই টাইপের লোকজন আর কি। মানে আমি জানি না তোমরা এটা, মানে তোমরা এটা অবজার্ভ, হঠাৎ করে সবাই একদমই সাইলেন্ট, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন। ওকে, না, আচ্ছা, হ্যাঁ, মানে আই গেস তোমরা এটা তো নিশ্চয়ই অবজার্ভ করছো যে দিস আর অ্যাকচুয়ালি ভেরি অ্যাডভান্সড কোয়েশ্চেনস। মানে আমরা এখন আমাদের প্রথম এক সপ্তাহের ডিসকাশন এখনকার ডিসকাশন অ্যাকচুয়ালি অনেক ডিফারেন্ট। সো উইচ ইজ, এটা খুবই ভালো আর কি। আচ্ছা ভাই, এই গতকাল যে ব্যাপারটা বের হলো, গতকাল না 4 মার্চ, যে হচ্ছে চাইনিজ সায়েন্স একাডেমি থেকে যে ব্যাপারটা, ওইটা নিয়ে মানে এক কিছু যদি কমেন্ট করেন, কারণ আমার কাছে মনে হচ্ছে কমেন্টটা আমি যেটা বুঝলাম আইবিএম কে বেশ ভালো সাপোর্ট দিছে, যে ইয়েস আইবিএম যা বলছিল তা কারেক্ট। সো মানে আমি অ্যাকচুয়ালি কোয়ান্টাম সুপ্রিমেসি নিয়ে বাংলা ট্রিবিউনে একটা আর্টিকেল লিখছিলাম আমার পার্সপেক্টিভ আমি থেকে। পড়ছি ওটা। হ্যাঁ, তো সো বেসিক্যালি এটা তো আসলে একটা সরি এম্পিরিক্যাল, এটা তো একটা এম্পিরিক্যাল এক্সপেরিমেন্ট, রাইট? তুমি হার্ডওয়্যার দিয়ে একটা জিনিস, একটা প্রবলেম সলভ করার চেষ্টা করো, তুমি কিছু নাম্বার পাইলা যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটকাম। তারপরে আরেকজন বললো যে না, এই হার্ডওয়্যারটাকে তুমি যেভাবে ইউজ না করছো ওইভাবে ইউজ না করে আমি আরেকটা ক্লাসিক্যাল কম্পিউটার এইভাবে করলে তোমার চেয়ে ভালো রেজাল্ট করবো। সো এটা আসলে বেসিক্যালি এটা একটা রেস, যেটা আসলে সবসময় একজন উইন করবে, তারপর একজন, টেনিস খেলার মতো আর কি, এই সাইডে একজন জিতবে আবার ওই সাইডে একজন জিতবে, এরকম করে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। ঠিক আছে, মানে বেসিক্যালি নতুন নতুন আইডিয়া বের হবে কিভাবে ক্লাসিক্যাল কম্পিউটারে আগের চেয়ে আরো বড় কোয়ান্টাম সার্কিট সিমুলেট করা যায়। তখন তারপর ওদিকে গুগল আর আইবিএম বলবে আচ্ছা ঠিক আছে তোমরা এটা করছো না, যাও আমি আরেকটা কোয়ান্টাম সার্কিট বানালাম যেটা তোমার সিমুলেট করতে আবার কষ্ট হবে। তখন আবার যারা থিওরির লোক তারা বলবে ওকে ঠিক আছে, আমরা তার অ্যালগরিদমটা চেঞ্জ করলাম, তোমার কারেন্ট হার্ডওয়্যারকে বিট করলাম। তখন আবার গুগল বলবে আচ্ছা ঠিক আছে নেক্সট ইয়ার আমরা আরো ভালো হার্ডওয়্যার বানালাম। এরকম চলতে থাকবে আর কি, ব্যাক এন্ড ফোর্থ ব্যাক এন্ড ফোর্থ। বুঝতে পারছি। আচ্ছা, কারো যদি কোনো আপত্তি না থাকে, আমি 5 মিনিট একটু নতুন জিনিস শিখছি, সেটা আমি একটু শেয়ার শিওর করতে শিওর চাই। শিওর, প্লিজ। ওকে, আমি হচ্ছে শেয়ার করলাম। তো আমি জাস্ট জিনিসটা মানে হুট করে ডক্টর তনয়ের বা এলসি সার্কিট যে জিনিসটা সেটার সাথে আসলে, তো নর্মালি যেটা হয় একটা হচ্ছে একটা এলসি সার্কিট, রাইট? তো
তো এই হচ্ছে একটা এলজি সার্কিট, এটা দিয়ে মানে খুব সময় ট্রান্সমন বা জোসেফসন জাংশন এই টাইপের মানে কিউবিটের খুব বেসিকটা মনে হয় এটাই আর কি, মনে হয় না মানে মোটামুটি ট্রু, কারেক্ট করলে অবশ্যই পরে সে বই বলবে। তো এটা হচ্ছে এলআরসি। তো এটা যদি হ্যামিল্টনিয়ানটা যদি বানাতে চাই এনার্জি দিয়ে, তো এটার এনার্জি যে হ্যামিল্টনিয়ানটা আমরা জানি হচ্ছে ক্যাপাসিটরে যে চার্জটা জমা থাকে সেটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার ওভার হচ্ছে সি, আর এটা হচ্ছে হাফ সাই স্কোয়ার হচ্ছে এল। তো টোটাল হ্যামিল্টনিয়ানটা যেই এই সার্কিটের যেটা হবে আসলে সেটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার ওভার সি। আচ্ছা আমি ছোট কিউ লিখি আসলে তাহলে সুবিধা হবে আমার, কিউ স্কোয়ার আর হচ্ছে হাফ ওভার সাই স্কোয়ার ওভার হচ্ছে এল। তো আমি যে নতুন টার্মটা শিখলাম সেটা হচ্ছে ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল আসলে। তো এটা দিয়ে আমি আসলে কি করব আসলে, তো এটা দিয়ে আমি যে নতুন জিনিসটা শিখলাম সেটা হচ্ছে হাইজেনবার্গের একটা লিমিট আছে আসলে, এটা আসলে আমি জাস্ট একটুখানি দেখাবো আসলে, জাস্ট আমি নিজে শিখলাম তো মনে হলো জিনিসটা মজার আসলে, সেই জন্য দেখে ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল। তো আমি জাস্ট শুরুতে কিছু মানে প্রুফ ছাড়াই কিছু জিনিস বলে দিই। তো ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল যদি হয় দুইটা, তাহলে হচ্ছে যেমন আমার এখানে এই দুইটা হচ্ছে ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল, চার্জ আর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো এটা হচ্ছে আমার ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল। তো এটা হচ্ছে কিউ আর এই হচ্ছে সাই। তো এই দুইটা যদি আমার ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে আই এইচ কাট। তো এটা আসলে কি, এটা হচ্ছে কমিউটেটর প্রপার্টি ফলো করে। কমিউটেটর জিনিসটা কি, কমিউটেটর জিনিসটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স দিয়ে আমরা অনেকটা বুঝি, যেটা হচ্ছে এ বি, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স যদি আগে পরে গুণ করি তো এটা হচ্ছে সব সময় সমান হয় না, এ বি নট ইকুয়াল টু বি এ। তো এটাও ঠিক আমি এভাবে লিখতে পারি, তার হচ্ছে কিউ এ হচ্ছে প্রোডাক্ট সাই আর মাইনাস সাই কিউ, এটার ভ্যালুটা হচ্ছে আই এইচ কাট, এরকম একটা জিনিস আর কি। তো এখন প্রথম কথা হচ্ছে এই যে আমি যে বললাম যে সাই আর কিউ এটা যে ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল হলেই আই এইচ কাট হবে আর কি। তো প্রথম কথা হচ্ছে আমি দেখতে চাই তো এই দুইটা কিউ আর সাই এটা হচ্ছে ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল কিনা। তো এটা যে ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল কিনা এটা প্রুফ করতে হলে আমি যে জিনিসটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে থিওরিটা যেটা সেটা হচ্ছে ডি কিউ ওভার ডিটি, টাইমের রেসপেক্টে ডি কিউ ওভার ডিটি, আবার হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে টাইমের রেসপেক্টে ডি সাই ওভার ডিটি করবো। ওকে, তারপর হচ্ছে আমার পার্শিয়াল ডেরিভেটিভ হবে হ্যামিল্টনিয়ান আমার রেসপেক্ট টু সাই, আবার এখানে যেটা হবে আমার পার্শিয়াল ডেরিভেটিভ হবে কিন্তু একটা নেগেটিভ সাইন হবে হ্যামিল্টনিয়ান রেসপেক্ট টু হচ্ছে কিউ। তো পার্শিয়াল ডেরিভেটিভের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যেহেতু এখানে হচ্ছে আমার সাই, তো হচ্ছে আমার এখানে ভেরিয়েবল কিউ নাই, তার মানে এটা হচ্ছে চলে যাবে, তার মানে এখানে কোনো মানে এটা আমি ক্যালকুলেট করতে পারবো না বা এটা জিরো হবে অ্যান্সারটা। আর যেহেতু এখানে আমি সাই স্কোয়ার করতে পারতেছি তার মানে এটা হবে হচ্ছে সাই ওভার এল, তার মানে এটা হচ্ছে আমার আই কারেন্ট। তুমি তুমি একটু রিপিট করবা যে ডিকিউ ডিটি থেকে মানে ডি সাই দিয়ে তুমি কিভাবে করছো এটা, আমি মেক শিওর করি যে হ্যাঁ 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 প্রথম স্টেপটা। মানে ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল কিনা দুইটা ভেরিয়েবল যে আমি যে এখানে বললাম এই দুইটা ভেরিয়েবল ক্যানোনিক্যাল কনজুগেট কিনা সেটা মানে প্রুফ করার জন্য যেই কাজটা হচ্ছে গিয়ে মানে করতে হয় বা হচ্ছে আমি জাস্ট এমনি প্রুফ ছাড়া বলতেছি যে হচ্ছে দুইটা ভেরিয়েবল যেমন যদি টি এক্স, তো আমি প্রথমে টাইমের সাপেক্ষে নিব এক্স আর ওয়াই যদি দুইটা ভেরিয়েবল হয়, তার হচ্ছে আমি প্রথমে ভেরিয়েবলটা আমি টাইমের সাপেক্ষে নিব, তারপরে নেওয়ার পর আমি হ্যামিল্টনিয়ানটাকে পার্শিয়াল করব কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। আবার ঠিক উল্টাটা, এখানে আমি ডি ওয়াই ওভার হচ্ছে ডিটি নিব, তারপরে আমি আবার হ্যামিল্টনিয়ানটাকে পার্শিয়াল করব এক্স এর সাপেক্ষে। ওকে, তো এবং এখানে একটা মাইনাস সাইন আসে আর কি। তো এখানে ঠিক আমি সেম কাজটাই করছি। তো আমার হ্যামিল্টনিয়ান বলে না না সাউন্ডস গুড, ঠিক আছে। ওকে ওকে। তো তাহলে যেটা হচ্ছে আমার এখানে ভেরিয়েবল হচ্ছে কিউ আর হচ্ছে সাই, আমি বলতেছি এটা কনজুগেট ভেরিয়েবল ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল, তার মানে হচ্ছে আমার যেটা করতে হবে যেহেতু ডি কিউ ওভার ডিটি
আমার পার্শিয়াল হবে ডি মানে মানে পার্শিয়াল ডেরিভেটিভ হবে হ্যামিল্টনিয়ানের সাথে ডি সাই আর কি। ঠিক আছে, কিভাবে ডি সাই ডিটি, আর এখানে পার্শিয়াল ডেরিভেটিভ হবে কিউ এর সাপেক্ষে। তো আমি যদি হচ্ছে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে কিউ বাই সি, কারণ টু টু কাটাকাটি যাবে, শুধুমাত্র কিউ বাই সি থাকবে আসলে। তো পুরো জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ বাই সি। তো এটা হচ্ছে মাইনাস বি। তো এখান থেকে আমি কি বুঝলাম, এখান থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এই একটা ইকুয়েশন হচ্ছে কারেন্ট পাস হচ্ছে যে কারণে ফ্লাক্স তৈরি হচ্ছে, আর আরেকটা ইকুয়েশনে মানে ক্যাপাসিটরের অংশটায় ভোল্টেজ তৈরি হচ্ছে। তার মানে আমার ক্যানোনিক্যাল কনজুগেটের এই প্রপার্টি ম্যাচ করার পর আমি যেই ধরনের ইকুয়েশন এক্সপেক্ট করতেছি বা যেই চলক বা ভেরিয়েবল বা প্রপার্টি এক্সপেক্ট করতেছি সেটা আমি পাচ্ছি। তার মানে হচ্ছে এই দুটো ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল আমি বলতে পারি। ঠিক একই কারণে আমি যদি বলতে চাই আই আর বি এই দুইটা ক্যানোনিক্যাল কনজুগেট কিনা, আমি যদি এরকম হিসাব করে দেখতে চাই, তো আমি দেখবো যে হচ্ছে এরকম আমি কোনো ইকুয়েশন পাই না। তো এই কারণে হচ্ছে এটা ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল না। তো এখন কথা হচ্ছে এই জিনিসটাতে আমি কি বলতে যাচ্ছি, আমি যে কোনো কি বলে হাইজেনবার্গের যে আনসার্টেনটি ইকুয়েশনটাতে আমরা যে পড়ি ডেল্টা এক্স এন্ড ডেল্টা পি, ডেল্টা এক্স ডেল্টা পি, এটা হচ্ছে একটা লিমিট কাজ করে। লিমিটটা হচ্ছে এইচ কাট স্কোয়ার ওভার হচ্ছে 2। এই দুইটা হচ্ছে ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল, পজিশন আর হচ্ছে মোমেন্টাম। তো আমি যদি কোনোভাবে হচ্ছে দুইটা হচ্ছে ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল বের করতে পারি, যেমন আমার নিজের নামের দুইটা পার্ট সাকিব সাজ্জাদ, এই দুইটা যদি ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল বের করতে পারি, প্রুফ করতে পারি, তখন দেখা যাবে সেখান থেকে আমি একটা হাইজেনবার্গ আনসার্টেনটি ইকুয়েশন বা একটা লিমিট বের করে ফেলতে পারবো, এবং এটা হচ্ছে এই প্রপার্টি মানবে। তো আমি রিসেন্টলি গ্রিফিথের বইয়ের একটা প্রবলেম সলভ করতে যেয়ে দেখলাম ও ঠিক সেম টাইপের একটা এক্সাম্পল দিছে আর কি। তো দেখে ভালো লাগবে যে হচ্ছে তাহলে তো আমার নিজের নামে একটা আনসার্টেনটি প্রিন্সিপাল বের করতে পারি আর কি। তো এটা বেসিকলি এটা ছিল, এই কারণে আসলে জিনিসটা দেখানো আর কি, যে এই ডেল্টা এক্স আর ডেল্টা পি মানে কেন হচ্ছে সাই স্কয়ার মানে এইচ কাট স্কয়ার ওভার 2 হচ্ছে এই মানে পজিশন আর মোমেন্টাম এইটা মেনে চলবে আর কি। তো এটার একদম রুটটা মানে আমার কাছে যেটা মনে হলো ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবল আর কি, এটাই আর কি। সো তুমি কি লাইক এই মানে এই ডিসকাশনটার সাথে সামহাও মানে ট্রান্সমনের কাজের প্রক্রিয়া কানেক্ট করতে পারবো রেস্ট অফ দ্য অডিয়েন্সের জন্য, যদি ইফ ইউ ফিল কমফোর্টেবল? ট্রান্সমানের কারণ কাজের হ্যাঁ, এটা তো সার্কিটের ট্রান্সমানারই। হ্যাঁ রাইট, এটা ট্রান্সফর্ম না? হ্যাঁ, এটা ট্রান্সমান। হ্যাঁ, যদি তুমি কিছু বলো অন্যদের, আমার ধারণা অন্যদের কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হবে। এটাকে হচ্ছে ট্রান্সমন, আচ্ছা মানে আমি শুধুমাত্র এটুক যেভাবে জানি যে হচ্ছে ট্রান্সমনে তো যেটা হয় সেটা হচ্ছে একটা ক্যাভিটি মেবি থাকে, যে ক্যাভিটির মধ্যে এখানে একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি তৈরি হয়। যখন হ্যামিল্টনিয়ানটা আমি যখন আর একটু ডিপলি হচ্ছে ক্যালকুলেট করতে যাব, তখন যে আমি যে হ্যামিল্টনিয়ানটা পাবো, হ্যামিল্টনিয়ান একটা ফ্রিকোয়েন্সি থাকে, এবং এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আচ্ছা আমি পুরো যখন খুব সম্ভবত ফাইনালি যে হ্যামিল্টনিয়ানটা আমি পাই সেটা হচ্ছে স্কোয়ার রুট ওভার 1/√L/c খুব সম্ভবত, আমি যদি ভুলভাল না বলে থাকি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এ ড্যাগার ক্রিয়েশন হয় ফোটন আর হচ্ছে চলে যায় প্লাস হচ্ছে 1, আর এখানে খুব সম্ভবত এইচ কাট স্কোয়ার থাকে এরকম। আমি যদি কারেক্টলি বলি, তো এখানে হচ্ছে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা তৈরি হয় আসলে, তো এটার হ্যামিল্টনিয়ানটা হচ্ছে মানে এটা তো আসলে একটা ফ্রিকোয়েন্সি, বা এলসি সার্কিট মানে তো হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স থাকে আর কি। তো ওইটার তো হ্যামিল্টনিয়ানটা এটা আর কি। সো বেসিক্যালি মানে এই যে ফ্লাক্সের যে ওরিয়েন্টেশন, হ্যাঁ, সেই ওরিয়েন্টেশনটা তো লেটস সে ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? সেটাকে কিন্তু প্রোগ্রামাররা লজিক 1 যারা আইবিএম প্রোগ্রামিং করে বা গুগলের কম্পিউটারের উপর প্রোগ্রামিং করে, কোয়ান্টাম প্রোগ্রামিং, তারা কিন্তু ওইটাকেই লজিক 1 বা লজিক 0 হিসেবে এনকোড করে, রাইট? মানে আমি জানি না বাকিদের কাছে জিনিসটা কানেকশনটা ওই যে ফ্লাক্স যেটা, হ্যাঁ। সো তাহলে এখন এক্স্যাক্টলি আর আর এবং ওই 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 কয়েলের সাথে যদি তুমি আরেকটা কয়েল রাখো, যে কয়েলটা দিয়ে তুমি এই কয়েলটাকে তুমি ইনডিউস করতে পারবা,
তাহলে তুমি সেই কয়েলে তুমি তোমার সিগন্যাল মাইক্রোওয়েভ সিগন্যাল দিয়ে তুমি চাইলে এই লুপটাকে যেটা সাজ্জাদ আঁকলো সেটাকে তুমি এখন প্রোগ্রামিং করতে পারবা, রাইট? এটা কি এই ব্যাপারটা কি মানে সেন্স মেক করে যে এরকম যে অ্যাটলিস্ট থিওরিটিক্যালি করা সম্ভব তোমাকে, মানে যদি ইন আমি প্রিন্সিপল? একটু ভাইকে হেল্প করি, আমাকে কারেক্ট করে Sure, একটু বলবেন। খুব সম্ভবত ভাই বলতে যাচ্ছে এখান দিয়ে যদি আমি আর একটা মানে রেজোনেন্স কিছু একটা করি, হ্যাঁ, তো এইটা দিয়ে মানে যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা দিয়ে আমি হয়তো কন্ট্রোল করতে পারবো, এরকম কিছু ভাই বলতে চাচ্ছেন? ইয়েস, কিন্তু ওইটা বোধহয় মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালি কানেক্টেড থাকবে না, এটা হবে এই কয়েলের পাশে ওই কয়েল আর কি। ডাজ ইট মেক সেন্স? আচ্ছা, হ্যাঁ, কিছুটা মেবি মেক সেন্স করে। হ্যাঁ, হ্যাঁ, ধরো ওই বাম পাশে কয়েল আছে, তার পাশে তুমি আরেকটা কয়েল বসালা, তাহলে এক কয়েল দিয়ে আরেক কয়েলকে তুমি ইনডিউস করতে পারবা। এখন তুমি সেই তোমার তুমি সেই কয়েলে তুমি প্রপার মাইক্রোওয়েভ সিগন্যাল দিলে সেটা দিয়ে যদি তুমি এই কয়েলের যে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, সেটাকে যদি তুমি 0 আর 1 থেকে মানে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারো ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ, নাও ইউ হ্যাভ সামথিং লাইক ট্রানজিস্টর, যেখানে তুমি ভোল্টেজ লেভেলের মতো এখানে তুমি ওরিয়েন্টেশন চেঞ্জ করে লজিক 1 লজিক 0 এই দুটো চেঞ্জ করে ইউ বেসিক্যালি মেড অ্যান আরএক্স গেট, রাইট? এটা কি সবার কাছে সেন্স মেক করে, বা আমি কি খুব দ্রুত যাচ্ছি? আচ্ছা, আমার মনে হচ্ছে আমি ইলেকট্রিক্যালের ছাত্র দেখে বুঝতেছি, বাকিদের কমেন্ট করা, সরি আমি চুপ থাকি। দিস ইজ সামথিং। হ্যাঁ, মানে কোশ্চেন থাকলে প্লিজ কোশ্চেন করো। না ভাই ভাই না, আমরা মানে বুঝতেছি, সমস্যা নেই ভাই। ওকে, ওকে, গুড, গুড, গুড। হ্যাঁ, মানে এটাই কিন্তু তোমার মানে সিঙ্গেল কিউবিট ডিজাইন কিন্তু এভাবে হয় আর কি, ইন কেস এনিওয়ান কিউরিয়াস। বা এটা তো আপনার হচ্ছে মানে দুটো সার্কিট তো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড থাকবে নাকি? সো একটা তো হচ্ছে যেটা অরিজিনালি সাজ্জাদ এঁকেছে, রাইট? ওই এলসি সার্কিট। হ্যাঁ, এখন ইন্ডাক্টরটা তো একটা কয়েল, ধরো তুমি ওটার পাশে আরেকটা কয়েল রাখলা, তো কাছাকাছি ক্লোজ প্রক্সিমিটি, অথবা লাইক এমন ইয়ে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি রিজনেবল ক্লোজ, তো তখন তোমার কানেকশন তার করা লাগবে না, রাইট? কারণ তুমি এক কয়েলে যদি তুমি ইয়ে চালাও, ইলেকট্রিসিটি চালাও, তাহলে অন্য কয়েলে তুমি ইলেকট্রিসিটি জেনারেট হবে, রাইট? ফ্যারাডে জি। এফেক্ট বলবো, রাইট এটা? হ্যাঁ, ওই আমি ওইটার কথাই বলছি আর কি। সো তুমি যদি কালো রঙের এই স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলটাকে তুমি যদি একটা কিউবিট চিন্তা করো, এই কিউবিটের উপর তুমি যদি আরএক্স গেট চালাও, যাতে তুমি 0 কে 1 আর 1 কে 0 বানাতে চাও, তাহলে তুমি আসলে ওই লাল রঙের কয়েলে ইলেকট্রিসিটি তুমি কন্ট্রোল প্রপারলি করতে পারলেই হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। সো এবং সেটা তুমি করবে হচ্ছে টিপিক্যালি করে হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যাল দিয়ে আর কি। আমার একটা কোয়েশ্চেন ছিল মানে শিহাব ভাইয়ের জন্য, মানে ইটস আ লিটল অফ ফ্রম দিস ফিল্ড, বাট মানে আপনি তো ইউ হ্যাড ইউর ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, তো হাউ ডিড ইউ ম্যানেজ টু গেট আ গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফিজিক্স আফটার মানে ডিউরিং আ পিএইচডি? সো আমার গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু ফিজিক্সে না, আমার অফিসিয়ালি আমার সার্টিফিকেট হচ্ছে আমি পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স, কিন্তু আমি গ্র্যাজুয়েট লেভেলে ফিজিক্সে 4টা কি 5টা কোর্স করেছি, লাইক 12 ক্রেডিট আমার ফিজিক্স থেকে এসেছে। আমার যে 30 ক্রেডিট তার অর্ধেক এসেছে ফিজিক্স থেকে, কারণ হচ্ছে যেহেতু আমার সাবজেক্ট কোয়ান্টাম কম্পিউটিং, আমার প্রফেসর বলছে তোমাকে ফিজিক্সের কোর্স নিতে হবে, তো আমি বেসিক্যালি ফিজিক্সে তখন 4টা না 5টা কোর্স নিয়েছি। ওকে, তো এটা মোটমাট অলমোস্ট সব গ্রাজুয়েট স্কুলে কি অফার করে যে এরকম মাইনর হিসেবে নেওয়া? মানে আই থিঙ্ক ইউএসএ তে এটা স্ট্যান্ডার্ড যে তুমি টোটাল তোমার কোর্স ওয়ার্কের কত 9 ক্রেডিট না কত ক্রেডিট তুমি, আমি ভুলে গেছি 6 ক্রেডিট নাকি 9 ক্রেডিট, সেটা তুমি ইসে থেকে নিতে পারবা, মানে তোমার একদম টোটালি আনরিলেটেডও নিতে পারবা। আমার ক্ষেত্রে আমি 12 ক্রেডিট পর্যন্ত গেছি, বেসিক্যালি আমি আমার প্রফেসরের একটা স্পেশাল পারমিশন নিয়েছিলাম, বিকজ আমাদের ফিল্ডটা আসলে এখনো নতুন, যে 99% অ্যাকচুয়ালি 100% ইন ডিপার্টমেন্ট কেউই জানে না আসলে হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু টিচ, লিটারালি কোনো ডিপার্টমেন্ট জানে না। সো সো যেহেতু তারা জানে না এবং এটা নতুন, দে আর লিটল বিট ফ্লেক্সিবল, যে প্রফেসর যদি কনভিন্স করে যে না এটা আসলে এই কোর্সটা নিতে হবে, এবং সেটা যদি প্রভোস্ট অফিসিয়াল একাডেমিক রুলের সাথে অ্যালাইন নাও হয়, একটা চিঠি লিখে দিবে যে না এটা আসলে নিতে হবে, এরকম আর কি।
ওকে থ্যাংক হ্যাঁ আমি আমি মানে বাই দ্য ওয়ে আমার আন্ডারগ্রেড কিন্তু হচ্ছে আমি যখন পড়ি তখন এটা ছিল ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স, সো বেসিক্যালি আমাকে ফাইবার অপটিক কমিউনিকেশন, ইলেকট্রনিক অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ডিভাইস, এগুলো সবই আন্ডারগ্রেডে করতে হয়েছে, ঠিক আছে। ওকে। সো ওটা তো গুলো ওখানে প্লাস হচ্ছে আর এখানে এসে গ্রাজুয়েট স্কুলে এসে আমি ফিজিক্স থেকে নিয়েছি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স 1, কোয়ান্টাম ফিল্ড থিওরি, কোয়ান্টাম অপটিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স, ওটাই সবচেয়ে খারাপ করেছিলাম। আর হচ্ছে আম, ও এই চারটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে নিয়েছি। এর বাইরে আমি ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম কম্পিউটিং, ওটা নিয়েছি হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। তারপর কোয়ান্টাম কমপ্লেক্সিটি থিওরি, ওটা নিয়েছি হচ্ছে কলেজ পার্ক থেকে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ওটা নিয়েছি কলেজ পার্ক থেকে। সো বেসিক্যালি কোয়ান্টাম রিলেটেড আমার কোর্স ওয়ার্ক হচ্ছে 4 4 3 7 3 7 অ্যাকচুয়ালি 21 ক্রেডিট, তুমি যদি সব ডিপার্টমেন্টের সবকিছু কানেক্ট করো, 21 ক্রেডিট। ও ভাই, আপনাকে মনে হয় একটা ইনফরমেশন জানানো হয়নি, আমি তো এলএনএল থেকে রিজেকশন খাইছি। আই এম সো সরি, মানে এটা মানে অনেস্টলি এটাই আমি মাঝখানে একদিন বলছিলাম যে জাস্ট বিকজ তোমরা একটা ডিফারেন্ট কন্টিনেন্ট থেকে অ্যাপ্লাই করো, আহ, তোমরা অনেক ক্ষেত্রে আন্ডার প্রিভিলেজড। আই এম রিয়েলি সরি। না আমি একটু মানে আমি এক্সপেক্ট করছিলাম যে হবে হয়তো, কিন্তু দেখলাম 400 জনের মধ্যে 5%-এর মধ্যেও এনাবেল না, আসলে 400 জনের মধ্যে 20 জনের মধ্যেও যোগ্য না, ব্যাপারটা তখন একটু খারাপ এই লাগছে। এই জিনিসগুলো আসলে এমন যে এগুলো আসলে ইমেইলে কথা বলার চেয়ে সরাসরি কথা বলা ভালো। তো আমার সাথে যদি কখনো প্যাট্রিকের আমার দেখা হয়, লাস্ট ওর সাথে আমার দেখা হয়েছে 2 বছর হয়ে গেছে, দেখা হয় মানে দেখা তো হবেই। মানে আমি এই এটা একটু রেস করব যে আম, মানে এই 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 জিনিসটাই তো এখন আমরা সবাই কনসার্ন, তাই না, যে যারা আনফেয়ারলি আন্ডার রিপ্রেজেন্টেড তাদেরকে কিভাবে অ্যাটলিস্ট ফেয়ার চান্সটা দেওয়া যায়। তো এটা আসলে মানে এই গ্রুপে যে আলোচনাগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রিটি অ্যাডভান্সড ডিসকাশন। আমি তো আরো অনেক গ্রুপে কোয়ান্টাম নিয়ে আলাপ করি, তো ইউ হ্যাভ নো আইডিয়া লাইক হাউ অ্যাডভান্সড ইউ গাইস আর। তো এটা জাস্ট বিকজ তোমরা মানে জিওগ্রাফিক্যালি আন্ডার রিপ্রেজেন্টেড এরিয়াতে আছো, আম, এটা ইসে আর কি। আই আই এম রিয়েলি সরি, বাট আমি এটা 100% নিশ্চিত যে এইগুলো আসলে লং টার্ম, তোমাদের লং টার্ম যে ক্যারিয়ার ট্রাজেক্টরি, এটাতে আসলে এগুলো কোনো ইম্প্যাক্টই ফেলবে না, তোমাদের যে ট্যালেন্ট, তোমাদের যে ইনিশিয়েটিভ। তো ভাই আমার মনে হয় কি যে ওই যে সাজ্জাদ ভাই যেটা আগে বলছিল বা আপনিও বলছিলেন যে ওই লাস্টে আপনার এরকম করা লাগছে যে আপনার নিজেরই ইউনিভার্সিটির র্যাঙ্কিং করা লাগছে, যে 1 নাম্বার বুয়েট, 2 নাম্বার সাস্ট, এভাবে করে আপনার হ্যাঁ ইউনিভার্সিটি দেওয়া লাগছে। হ্যাঁ মানে মানে এইটা এখন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের এখন এরকম করা উচিত যে আমাদের যেহেতু এরকম র্যাঙ্কিংটা ফরেন প্রফেসররা ওইভাবে মানে জানে না বা ওইভাবে চেনে না, যদি কোনো স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে তারা যদি তাদের ওই রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা যদি খুব ভালো থাকে বা দেখা গেল অনেকগুলো পাবলিকেশন আছে বা এই বিষয়ে বেশ ভালো কাজ করেছে, এইটা দেখলে হয়তো বা মানে সবচেয়ে বেশি আপনার মানে কনফারেন্স করা সম্ভব। সেটা সে বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে হোক, সে বুয়েটে হোক বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হোক, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, অফকোর্স রিসার্চের অফকোর্স। এটা ফোকাসটা দেওয়া, এবং ওইটাতে যদি স্ট্রং কেউ থাকে তাহলে সে যদি ওই বার্কলির প্রফেসরও হয় সে বুঝবে যে না এ তো এই সব জায়গা পাবলিকেশন করেছে, এ যে ইউনিভার্সিটি হোক না কেন এর কিছু জানে আমার এই কাজ সম্বন্ধে। মানে এটা দ্যাটস কি ট্রু, চিন্তা করা কি ঠিক আছে? দ্যাটস ট্রু। মানে মানে জিনিসটা হচ্ছে আলটিমেটলি তোমরা সবাই পারবা, কিন্তু আম, মানে রিলেটিভলি অন্যদের চাইতে অনেক অতটা স্মুথ হবে না, জাস্ট বিকজ মানে আমরা মানে একসময় আমিও এটার পার্ট ছিলাম, আন্ডার প্রিভিলেজড একটা জিওগ্রাফিক রিজনে আছে আর কি। আই উইশ ভাই আমরা তো থিংস আরো বেটার হতো, মানে বাট খুব ফ্রাস্ট্রেশনে ভুগতেছি। ইয়া জাস্ট ইটস প্রসেস। আমি জাস্ট লাস্ট একটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে আমার প্রশ্ন, এটা হচ্ছে তুরবাসু আর আমি মেবি ডিসকাস করতেছিলাম, তুরবাসু আমি ইসমাম তানভীর হচ্ছিল আসলে। তো এটা মানে এটা হচ্ছে কি বলে অ্যাডেক্স এর একটা কোর্স, টিউ ডেলফ থেকে, ওরা হচ্ছে অনেক আগে গত লকডাউনের সময় করছিলাম, সেটা হচ্ছে আপনার মনে আছে কিনা জানি না, আমি আপনাকে নক দিছিলাম, আপনি তখন লিঙ্কডইন এই কোর্সে এটা দিয়েছিলেন, আমি ওয়েট করতেছিলাম, $100 দিয়ে করার মতো অবস্থা নেই, কখন লকডাউন হয়েছে, হওয়ার পর হচ্ছে অ্যাডেক্স এর অফারটা পাইছি, তারপর কোর্সটা করছি। ওইখানে একটা জিনিস, নতুন জিনিস শিখছিলাম, যেটা হচ্ছে সারফেস কোডিং আর কি।
তো আমি Yes. যদি ঠিক ভুলভাল না বলে থাকি, ব্যাপারটা হচ্ছে যেটা হয়, এটা খুব সম্ভবত টপোলজিক্যাল কিউবিট, মায়োরানা বা অ্যানায়ন টাইপসের যে কিউবিট গুলো থাকে, এখানে কিউবিটের যে ল্যাটিস গুলো থাকে, ল্যাটিসের এজের মধ্যে খুব সম্ভবত জি গেট বসায়, বা আর ভার্টেক্সের মধ্যে এক্স গেট বসায়, এটা ইরর কারেকশন বা সামথিং বা কারেক্ট করে কিছু একটা। তো আমার প্রশ্ন যেটা, এটা তো টপোলজিক্যালি ওরা বলছে, তো এটা যদি আমি ফোটনিক কোয়ান্টাম কম্পিউটারের জন্য যদি বানাতে চাই, এই আমার মানে মানে এই জিনিসটা কেমন হবে? এটা কি যেমন আয়ন ট্র্যাপ বা সাই কোয়ান্টাম বা আয়ন কিউ যে এই টাইপের এগুলো করে, ওদেরও তো সারফেস কোডিং করা লাগে, তখন ওরা কি করে আসলে? ওরা কি সেম লজিকটা ইউজ করে নাকি ডিফারেন্ট কিছু একটা? ওদের কেন সারফেস কোডিং করতেই হবে? আচ্ছা, তার মানে আমি কারেক্ট ছিলাম, ফোটনিক কম্পিউটার সারফেস কোডিং লাগে না। ওকে। Well, I mean, মানে হয়তো চাইলে ধাক্কাধাক্কি করে করা যাবে। আম, আচ্ছা, আমার তাহলে আরেকটা প্রশ্ন, কেন করা লাগবে না? মানে না মানে আপনি মানে মানে সার্ফেস কোডিং এর ব্যাপারটা তো আসলে এসেছে হচ্ছে আম, তুমি মানে ফুল ফ্লেজ টপোলজিক্যাল কোডিং এ যেতে চাও না, তুমি সার্ফেস কোডিং এ থাকতে চাও, কারণ সুপার কন্ডাক্টিং চিপ গুলো একটা 2D সার্ফেস, রাইট? এক্স্যাক্টলি। রাইট। সো কাজেই তুমি ওই 2D সার্ফেসে অ্যাডভান্টেজটা তুমি নিবা, আবার তুমি সো সো ওই ওই অ্যাডভান্টেজ যেন তুমি নিতে পারো, সেখানে তোমার সার্ফেস কোডিং এর ব্যাপারটা এসেছে, রাইট? মানে ইসেতে তোমার মানে ফোটনিকে বা বসনিক কোডিং এ আরো হয়তো বেটার কোড থাকতে পারে, হ্যাঁ। সো মেবি আমি তোমাদেরকে একটা পেপার শেয়ার করি, মানে তোমার কি জিকেপি, জিকেপির সাথে তোমরা ফ্যামিলিয়ার? আমি ফ্যামিলিয়ার না। ওকে, আই থিঙ্ক এটা কি গডেসম্যান নীল প্রেস্কিল এরকম না? সরি, গডেসম্যান কিতাব প্রেস্কিল, ঠিক আছে। সো আমি এই পেপারটা তোমাকে দেই, wait, মানে এই কারণে তুমি কিন্তু ট্র্যাপ ডায়নেও যে তুমি ট্র্যাপ ডায়নের লোকজন যে সার্ভিস কোডিং নিয়ে খুব বেশি এক্সাইটেড তাও কিন্তু না, ঠিক আছে। জাস্ট পুট থিংস, সার্ফেস কোডিং হয়তো তুমি বেশি দেখো, কারণ হচ্ছে বেশিরভাগ লোক গুগল বা আইবিএম এর কোয়ান্টাম কম্পিউটার নিয়ে বেশি ফোকাস করে, ওগুলো হচ্ছে ট্রান্সমন প্ল্যানার প্ল্যানার আর্কিটেকচার, সো সার্ফেস কোডিংটা সেন্স মেক করে। কিন্তু এর মানে এই নয় যে এটাই তোমাকে করতে হবে। তো হাউ অ্যাবাউট দিস, আমি এই লিঙ্কটা দিলাম, এখানে জিকেপি কোড নিয়ে আছে, গডসম্যান কিটার প্রেস্কিল। ওটা ওটা কিন্তু তোমার মানে ফোটনিক কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য অনেকে পার্সু করতেছে, তো তুমি এটা একটু দেখো, হ্যাঁ। হুম হুম। ওকে, ভাইয়া এখানে মেবি হচ্ছে তুমি, আমাদের হ্যাঁ sure, মাঝে, হ্যাঁ বলো আপনি বলো বলেন, বলো। আপনি বলেন লাস্ট। না না, তুমি আচ্ছা, বলো, তুমি মানে বলো। আপনি ওই ডিসকর্ডে ভাইয়া মাঝে হচ্ছে একটা এরকম লিখছিলেন যে আপনার পেটেন্ট পেটেন্ট সম্বন্ধে ভাইয়া। আমাদের কি এই মিটিং এ পেটেন্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে? আপনাদের নিয়ে আমি করি নাই, তোমার কোনো প্রশ্ন আছে? মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে এই পেটেন্ট সম্বন্ধে তো ওইভাবে মানে আইডিয়া নেই, মানে যদি আপনার সেইভাবে কোনো মানে স্পেশাল নলেজ থাকে মানে আমাদের শেয়ার করতে পারেন। আম, মানে প্রসেসটা যে কিভাবে কিভাবে করতে হয়। প্রসেসটা, তারপর মানে মানে বিষয়টা কি, মানে হ্যালো, সামগ্রিক একটা ওভারভিউ। হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, সুন্দর। শুনতে পাচ্ছি, হ্যাঁ, মানে শোনা যাচ্ছে। মানে তোমার প্রশ্নটা কি এটা যে পেটেন্ট করার প্রসেসটা কি? মানে প্রসেসটা, তারপর হচ্ছে মানে কোয়ান্টাম কম্পিউটিং এর যেই মানে পেটেন্টের বিষয়টা কেমন, বা এই ক্ষেত্রে কারা এগিয়ে, মানে এই সামগ্রিক বিষয়। সো মানে লাস্টের প্রশ্নটার উত্তরে এক কথায়, মানে যে কোনো ফিল্ডে তুমি যদি নাম্বার চিন্তা করো, তাহলে হিস্টোরিক্যালি মানে গত 18 বছর না 20 বছর ধরে আইবিএম হচ্ছে 1 নম্বরে, কারণ ওরা পেটেন্ট ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয়, ঠিক আছে, এবং ওদের হিউজ বোধহয় ইনকাম হয় পেটেন্ট থেকে। আচ্ছা, এবার আসি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেসটা কি। স্ট্যান্ডার্ড প্রসেস মানে হচ্ছে, ধরো পেটেন্টের মূল গোলটা কি? পেটেন্টের মূল গোলটা হচ্ছে তুমি বেসিক্যালি পৃথিবীবাসীকে জানাচ্ছ যে এই কাজটা যদি তুমি করতে চাও, আমার পারমিশন ছাড়া তুমি করতে পারবে না। এটা হচ্ছে তোমার একটা, তুমি সবাইকে জানাই দিচ্ছ।
এখন তুমি সেটা কেন করতে চাচ্ছ? নিশ্চয়ই এই কাজটা করে তোমার একটা কিছু লাভ হচ্ছে, তুমি চাও না অন্যরা কেউ সেই একই লাভটা করবে, অথবা লাভটা করতে চাইলে তোমাকে একটা পার্সেন্টেজ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এখন ধরো তুমি একটা নতুন পালস ডিজাইন করলা, যেটা দিয়ে তুমি যদি সিনট গেট বানাও, তাহলে সেই সিনট গেটটা তোমার ফিডেলিটি ধরো 10% বেড়ে যায়। ঠিক আছে, এখন তুমি যদি তুমি যদি একটা ইউনিভার্সিটির প্রফেসর হও, তাও করতে পারো, অনেকেই করে, অ্যাটলিস্ট ক্রিস জুমসন এরা করে। বা তুমি নাও করতে পারো, আচ্ছা ঠিক আছে আমি পাবলিশ করলাম, বাকিরা এটা কিভাবে ইউজ করে তাদের ব্যাপার। অথবা তুমি প্রফেসর বা তুমি কোম্পানি হলে তুমি এটাও যেটা করতে পারো সেটা হচ্ছে এটা পেপার হিসেবে পাবলিশ করা ঠিক আগে আগে করে, যত আগে সম্ভব তুমি তোমার ইউনিভার্সিটির বা কোম্পানির প্যাটেন্ট অ্যাটর্নিকে বলবা যে আমি একটা বুদ্ধি বের করছি, এটা হচ্ছে প্রবলেম, এটা হচ্ছে আমার বুদ্ধি, তো তুমি প্যাটেন্ট ফাইল করে দাও। মানে নিয়ম হচ্ছে আহ, আহ, তোমার যেদিন তুমি পাবলিশ করবা আর্কাইভে বা তুমি একটা কনফারেন্সে প্রেজেন্ট করবা, মানে প্রথমবারের মতো যেদিন তোমার বাইরের লোকজন জানবে, তার আগে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে হবে, অ্যাটলিস্ট একদিন আগে। তো এরকমও হয়েছে যে আই থিঙ্ক এটা অ্যাকচুয়ালি লাস্ট পেপার হয়েছে, আমি লাস্ট মিটিং এ একটা পেপার দেখিয়েছিলাম যেখানে ওই যে ডিউটোরিয়াল সার্কিট টার্কিট দেখাচ্ছিলাম, ওইটা অ্যাকচুয়ালি আমরা পেপারটা আর্কাইভে দেওয়ার ঠিক আগের দিন আমরা পেটেন্ট সাবমিট করেছি। মানে যাতে করে তুমি বলতে পারো যে এটা আসলে তোমার পেটেন্ট করার আগে এটা তুমি ছাড়া আর কেউ জানতো না। ঠিক আছে, তো আম, এবং মানে সিস্টেম টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তুমি সম্ভবত একটা 1 পেজ সামারি লিখবা যে প্রবলেমটা কি, তুমি কি সলিউশন করছো, এরপর তোমার কোম্পানির লয়ারকে তুমি দিবা। রাফলি এক একটা পেটেন্ট ফাইল করতে $15,000 মতো, মানে আমি আগে যেখানে ছিলাম ওখানে আইনকিউতে $15,000 মতো খরচ হতো এক একটা পেটেন্ট ফাইল করতে। আমি এখনো জানি না আইবিএম এ কত করে খরচ হয়, বা আইবিএম এ যেহেতু খুবই স্ট্রাকচার, হয়তো এটা নিয়ে আমার মাথা ঘামাতে হবে না। তো আম, তো বেসিক্যালি লয়ার তোমার সাথে মাল্টিপল টাইম মিটিং করবে, যে তোমার টেকনিক্যাল বা সায়েন্টিফিক স্টেটমেন্টটাকে সে একটা লিগ্যাল স্টেটমেন্টে ইয়ে করবে, কনভার্ট করবে। এবং এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে প্যাটেন্টিজ। মানে তুমি যদি ইংলিশটা পড়ো তোমার কাছে মনে হচ্ছে কি রে, এই ইংলিশগুলো পড়তে এরকম কেন লাগে। ঠিক আছে, একই কথা কিন্তু তুমি ইয়েতেও পাবা, যে বাংলাদেশে ধরো জমির দলিল পড়লে দেখবা যে প্রচুর ফার্সি শব্দ আছে। ঠিক আছে, যেটা আমরা টিপিক্যালি বাংলা ভাষায় আমরা বাংলা ভাষীরা কথা বলার সময় ব্যবহার করি না। কিন্তু তুমি যদি বাংলাদেশের জমির দলিল পড়ো, টুকটাক অনেক ফার্সি শব্দ দেখবা। তো এটা একটা স্ট্যান্ডার্ড ভাষা, ওইটা আমেরিকাতে এটাকে বলে প্যাটেন্টিজ, বা লয়াররা বলে লিগ্যালিজ। একটা স্পেশাল এবং প্রত্যেকটা ওয়ার্ডের ভেরি স্পেসিফিক লিগ্যাল মিনিং আছে, যেটা কোর্টে ওই মিনিংটা ইউজ করা হবে। তোরা ওইটাতে কনভার্ট করবে, কনভার্ট করার পর তোমার সাথে আবার মিটিং করবে, মিটিং করে তোমার ইয়ে করবে, তারপরে যে প্রত্যেকটা এক্স্যাক্টলি তুমি যেভাবে চাচ্ছ সেভাবে সেভাবে এটা কভার করছে কিনা। এবং ওরা চাইবে হচ্ছে যত ব্রড করা যায়, যাতে যত বেশি লোককে বাধা দেওয়া যায় আইনের ভাষা ব্যবহার করে এই কাজটা করার ব্যাপারে, যাতে তুমি ফুল ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজটা নিতে পারো। এবং সবকিছু যখন করবে, তারপর তারা ইউএসপিটিও, ইউনাইটেড স্টেটস অফ প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস, এটা সাবমিট করবে। সাবমিট করার পর যেই ডেটে সাবমিট করবে ওই ডেটটা হচ্ছে খুবই ক্রুশাল। তো ওই ডেটটা হতে হবে আর্কাইভে পোস্ট করার ডেটের আগে। তুমি এটা সাবমিট করলে তোমাকে একটা ডেট দিল, প্রভিশনাল ফাইলিং ডেট। তারপর অ্যাজ এ সায়েন্টিস্ট তোমার আর কোনো টেনশন নাই, এবার এটা হচ্ছে লয়ারের উপরে। এরপর হচ্ছে লয়ার এটা পরের 1 বছরের মধ্যে এটা আসলে কেউ টাচও করবে না, রাফলি 1 বছর পরে এবার ওদের যে প্যাটেন্ট এক্সামিনার, সে তখন ইয়ে করবে যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখে দেখে কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকলে, কারেকশন থাকলে ওগুলো করবে, অথবা যদি বলে যে না এটা প্যাটেন্ট করার মতো না, সেটাও বলে দিবে। আর যদি প্যাটেন্ট করার মতো হয় সেটা তোমাকে বলবে, অথবা কারেকশন করতে হলে বলবে। তারপরে আলটিমেটলি রাফলি 3 বছর পরে অফিসিয়াল অ্যাপ্রুভালটা আসে। আমার অ্যাকচুয়ালি মানে ফার্স্ট অফিসিয়াল অ্যাপ্রুভাল এসেছে প্যাটেন্টের এক মধ্যে গত মাসে মনে হয়। এটা যেটা আমরা 2017 সালে সাবমিট করেছিলাম। সো টাইম লাইন হচ্ছে রাফলি 3 বছর লাগে। আর টিপিক্যালি যেসব লয়ারদের সাথে আমি কাজ করেছি প্রত্যেকেরই, যদিও তাদের জেডি ডিগ্রি আছে, ডক্টর অফ জুরিসপ্রুডেন্স, কিন্তু তার আগে আমি এখন পর্যন্ত 3টা লয়ারের সাথে কাজ করেছি, প্রত্যেকেরই এই ডক্টর অফ জুরিসপ্রুডেন্সের আগে তাদের ফিজিক্সে পিএইচডি ছিল। সো দিস ইজ অ্যান ইন্টারেস্টিং প্রফেশন, যেখানে তারা অ্যাকচুয়ালি
এই আগে তাদের আগে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়, তারপর তারা আবার লিগ্যাল এক্সপার্ট হয়। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তারপর প্যাটেন্ট আবার দুই রকম হয়, একটা হচ্ছে অফেন্সিভ প্যাটেন্ট, একটা হচ্ছে ডিফেন্সিভ প্যাটেন্ট। ডিফেন্সিভ প্যাটেন্ট হচ্ছে তোমার যেটা কোর বিজনেস সেটাকে প্রোটেক্ট করার জন্য তুমি যে প্যাটেন্ট গুলো করো, আর অফেন্সিভ হচ্ছে তুমি অন্যদেরকে বাগড়া দেওয়ার জন্য যে প্যাটেন্ট করো। যেমন ধরো আমি আইবিএম আইএনকিউতে থাকতে আইএনকিউ আমার একটা অ্যালগোরিদম প্যাটেন্ট করেছিল, সেটা তারা ট্র্যাপ ডায়োডের জন্য করেছিল, সুপার কন্ডাক্টিং এর জন্য করেছিল। ট্র্যাপ ডায়োডের জন্য কেন করেছে? না নিজেদেরকে ডিফেন্ড করার জন্য। সুপার কন্ডাক্টিং জন্য প্যাটেন্ট কেন করেছে? তারা আইএনকিউ সরি আইবিএম আর গুগলকে বাধা দেওয়ার জন্য। সো খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি প্যাটেন্ট করার ব্যাপারটা। ও আর পার প্যাটেন্ট আমি 1 টাকা করে পেয়েছি। মানে পার পেটেন্ট 1 টাকা করে, মানে $1। $1, হ্যাঁ। Okay. মানে ভাই পেটেন্ট করে তাহলে মিলিয়নিয়ার হওয়া সম্ভব তো না? বিলিয়নিয়ার হওয়ার জন্য আমাকে আর হ্যাঁ, কি বুঝি না। মানে পেটেন্টের Sorry, মাধ্যমে আবার তাহলে বলো। মিলিয়নিয়ার হওয়া সম্ভব না? না বিলিয়নিয়ার হতে পারবো, আমি যদি 1 বিলিয়ন প্যাটেন্ট করে $1 করে পেলে বিলিয়নিয়ার হয়ে যাবো। দোয়া করো আর কি। না ভাই, রিসার্চাররা কখনো ধনী হয় না আসলে, এটা আমি দেখছি। আচ্ছা ভাই, খুব সম্ভবত 13 তারিখ আমরা শিয়ান ভাইয়ের সাথে বসবো আর কি। ও নাইস নাইস। মানে ডেট এন্ড টাইম ফিক্স হয়েছে? 9টা মেবি রাত, শিয়ান ভাই তো বললো হ্যাঁ রাত 9টা বা 10টা এরকম। ও বাংলাদেশ টাইম রাত 9টা। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ টাইম রাত 9টা তাহলে বা 10টা। লেটস সি 13 তারিখ কি বার? আমি একটু দেখি। শনিবারই। ও তার মানে আমাদের যে রেগুলার মিটিং আওয়ার সেই মিটিং আওয়ারই করবে, রাইট? হ্যাঁ মেবি 1 ঘন্টা একটু পর, কারণ ভাই তো এখন তো মেবি আপনার ওখানে সকাল 7টা বা 9টা বাজে, ভাই একটু টাইম নিয়ে হয়তো আসবে। ওকে, তো আমি একটু দেখে দাও, আমি আমি একটু ডাবল চেক করি আমার ক্যালেন্ডার। ওকে, ও 13 তারিখ অ্যাকচুয়ালি আমাদের কোনো মিটিং নাই। না সো সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ইভেন্ট ক্রিয়েট করে রেকর্ডিং দিব, কিন্তু তুমি হোস্ট করো। আমি ট্রাই করব জয়েন করার, বাট এটা ফর শিওর যে আমি রেকর্ডিং চালু রাখবো, মানে আমি ইভেন্ট ক্রিয়েট করে রেকর্ডিং অন করে রাখবো। হ্যাঁ, আর আমি ট্রাই করবো জয়েন করার আর কি, দেখা যাক। ওকে, বা আপনার যদি খুবই হয় আপনি শুরুতে জাস্ট 1 মিনিট থেকে রেকর্ড অন করে দিয়ে করে দিন, পরে তারা থাকলে অন্য Okay. কাজ করে তো পরে সেই করেন আর কি। সাউন্ডস গুড, মানে সাউন্ডস গুড। এটা হলেও হবে আর কি। ওকে, ঠিক আছে ঠিক আছে। ভাই এখানে আরেকটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ বলো। ভাই সেটা হচ্ছে যে মানে আপনারা তো এই কোয়ান্টাম ফিল্ডে অনেক বছর এক্সপিরিয়েন্স, বাট আমরা অনেকেই যারা এই যে নতুন কোয়ান্টাম কম্পিউটিং মানে শিখতেছি বা আমরা এই বিষয়ে আমরা হায়ার স্টাডি করতে চাই, মানে এইখানে আমরা মানে আমি পার্সোনালি নিজেও অনেক কনফিউশনে ভুগতেছি যে আসলে মানে কোয়ান্টাম কম্পিউটিং এই ফিল্ডে মানে কোন ওয়েতে এগোবো। মানে মনে করেন যে এখানে তো অনেকগুলো ইমপ্লিমেন্টেশনের অনেকগুলো ওয়ে আছে, যে সুপার কন্ডাক্টিং কিউবিট, আপনার ওই যে ডায়মন্ড আর্কিটেকচার ইত্যাদি ইত্যাদি। এখন মানে ফটোনিক্স ইত্যাদি। এখন আমরা আসলে মানে কোন বিষয়টা শিখলে দ্রুত এগোনো যাবে বা দ্রুত এই বিষয়ে মানে সাপোর্ট পাওয়া যাবে, মানে এই বিষয়টা নিয়ে বুঝছেন মানে খুব কনফিউশন আমি জাস্ট চলতেছে। একটা করি যে হচ্ছে আমি ইসমাম খুব সম্ভবত একটা মানে এরকম যারা, খুব সরি যে বাচ্চা পোলাপান যেগুলো কলেজের আছে বা হচ্ছে নতুন শুরু করতে চায়, শিহাব ভাই তো একটা লেখা লিখছে কিন্তু ওটা হচ্ছে খুব থিওরিটিক্যাল বাংলা লেখা। তো আমি আর ইসমাম চাচ্ছি যে কিউস্ক্রিপ্টের কিছু বেসিক, যে কিউস্ক্রিপ্টটা কিভাবে ইমপ্লাই করা যায়। কারণ আমি কোডিং স্কুলে দেখছি অন্তত প্রায় 30 থেকে 40টা বাংলাদেশের হাই স্কুল এবং কলেজের ছেলে মেয়ে আছে, বা আরো বেশি। খুব সম্ভবত আদিত্য ভালো বলতে পারবে যে কোডিং স্কুলের সার্ভারে কয়টা বাংলাদেশি ছেলে মেয়ে আছে হাই স্কুলের জন্য। তো বেশ 40 থেকে 50 মনে হয় 30-50টার মতো হবে, অনেকগুলোই আছে বাংলাদেশে। হ্যাঁ 30 থেকে 40টা মতো ছেলে মেয়ে আছে। তো ওদের জন্য আমি আর ইসমাম খুব সম্ভবত কিস্কিটের নোটবুক কয়েকটা বানাবো, 3-4টা, যেমন কিস্কিটে কিভাবে কোড করতে হয়, তারপর হচ্ছে বেসিক সি নট গেট, তারপর হচ্ছে হাদামাট গেট, এক্সোর গেট, আর ছোটখাটো একটা অ্যালগো দিয়ে দিব যেমন হচ্ছে ডেভিড জয়েসটা। আর এই কথা শোনার পর তানভীর আর একটা ভালো বুদ্ধি দিচ্ছে ভাই, বেস্ট হয় হচ্ছে কি আরো ভালো হয় যদি
কিসকিটার গ্লোবাল সামার স্কুল 2020-তে যেটা হয়েছে, এটা সবগুলো যদি বাংলায় ট্রান্সলেট করে দেওয়া যায়, তো ওইটা করতে মনে হয় অনেক সময় লাগবে। বাট ইসমাম আর আমি যেটা করতে যাচ্ছি এটা মনে হয় খুব সম্ভবত 10 দিন বা 15 দিন বা এই মাসের মধ্যে হয়তো হয়ে যাবে। কারণ 3-4টা নোটবুক করলেই যাতে অন্তত ছেলেমেয়েরা বেসিক্যালি বুঝে যে আমরা কোডটা এভাবে করি। কারণ বেশ ভালো ছেলেমেয়ে নক দেয় যে ভাই হ্যাকাথন গুলো আপনারা কেমনে করেন, কি করেন না করেন, কোডিং দেখলেই তো ভয়টাই লাগে। তো এটা মানে দেখি আসলে কি হয়। কোডিং স্কুল জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে আইবিএম স্পন্সর্ড করছে কোডিং স্কুল নামে একটা কোম্পানিকে, ওরা একটা কোর্স করতেছে। এটা খুব সম্ভবত লাস্ট ইয়ার সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। হাই স্কুল, কলেজ আর গ্রাজুয়েট যারা নিউলি কোয়ান্টাম কম্পিউটার শিখতে চায় ওদের জন্য। তো আমার নিজেরও একটা সার্টিফিকেট লাগবে দেখানোর জন্য যে আমি হ্যাঁ সার্টিফাইড কোয়ান্টাম কম্পিউটার। তো সেই কারণে আমি নিজেও জয়েন করছি সেখানে। তুর্বাসুও আছে, সৃষ্টি আছে, আদিত্য আছে, তারপর ইশরাক আছে, আরো কয়েকজন আছে সবাই। নাইস নাইস। হ্যাঁ, ওদের আমি জানি না সবাই ইন্টারেস্টেড হবে কিনা, মানে দে আর মোর দ্যান ওয়েলকাম টু জয়েন হিয়ার ইফ দে থিঙ্ক দে এটা। হ্যাঁ, মানে ওদের জন্যই মানে আমরা ওই কাজটা করব। কারণ ওরা এখন খুব সম্ভবত কোডিং এর কাজটা চলতেছে। মানে কি স্কিট কোডিং স্কুলে কোডিং শেখাচ্ছে মনে হয় লাস্ট 2 সপ্তাহ যাবত। তো ওরা যাতে ইয়েটা শুরু হয়েছে, আইবিএম এক্সপিরিয়েন্সটা শুরু হয়েছে এখন। হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওদের যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে আমি আর ইসলাম ভাবতেছিলাম যে ওদের কি স্কিটের যে একটা গিটহাব রেপো খুলে, রেপোজিটরি খুলে, তারপর হচ্ছে ওইখানে ওদের কি স্কিটের অন্তত 3-4টা নোটবুক আপলোড করে দিব, বা 4টা আপলোড করে ও, দিব। আইবিএম এর কে শিখাচ্ছে এগুলো? এখানে অনেকেই তো আসছে। শুরুর দিন জ্যায় আসছিল, তারপরে মাঝখানে আমির আসছিল, এমআইটি যে আছে, তারপর হচ্ছে বেসিক্যালি মানে ফ্রান্সিসকা ভ্যালঙ্কো ও আসছে, আর ল্যাবে আর কে ল্যাবটা আমি করতে অক্ষয় আছে একজন, অক্ষয় আছে একজন, কে আছে? তারপর আমির, তারপর মানে ফ্রান্সিস, আর আর কয়েকজন ছিল, নাম ঠিক মনে নেই আমার। আচ্ছা আচ্ছা, নাইস নাইস, এটা তো খুবই খুবই অ্যামেজিং। হ্যাঁ, প্লিজ, মানে তারপরে কিয়েরা নামে একজন আছে, কিয়েরা। ওকে, হ্যাঁ। সো মানে কোথাও যদি কোনোভাবে আমি কোনো কাজে আসতে পারি, আই এম হ্যাপি টু হেল্প। না, আপনার কিছু করা লাগবে না। আপনি হচ্ছে ওই রিপোজিটরি বানানোর পর ওটা একটু বেশ কয়েক জায়গায় শেয়ার করে দিলেই হবে, যাতে শিওর শিওর বাচ্চা শিওর, পোলাপান যেগুলো আছে ওগুলো যাতে দেখে আর কি। অফকোর্স অফকোর্স অফকোর্স, ঠিক আছে। নাইস নাইস। ওকে, মানে নর্থ আমেরিকাতে হাই স্কুলের ছেলে মেয়েদের কিভাবে কোয়ান্টাম কম্পিউটিং শিখে যাবে সেটার উপর কিন্তু টিউটোরিয়াল আছে, জানো তো, রাইট? ওইটা মনে হয় একটা ব্যাপারই দেখছিলাম আমি, কার যেন। ইয়েস ইয়েস, কোয়ান্টাম কম্পিউটিং ফর হাই স্কুল স্টুডেন্টস নাকি একটা আছে। মানে ওরা একটা কোর্স মডিউল তৈরি করে দিয়েছে, যেটা কোয়ান্টাম কম্পিউটিং এজ এ হাই স্কুল মডিউল। হাই স্কুল মানে অবশ্য তাহলে না ক্লাস 11-12। তুমি যাদের কথা বলছো ওরা কোন ক্লাসের? এগুলো 7-8 থেকেও আছে, কলেজেরও আছে, এরকম ওকে, বেশ তাহলে ভালোই। সেভেনের থেকেও শুরু, ওইখানে কেজি থেকে স্টার্ট হয়েছিল মনে হয়। কেজি মানে কি? কিন্ডার গার্ডেন? মানে কিন্ডারগার্টেন, এটা আমি অ্যাডে দেখছিলাম, কেজি টু হাই স্কুলের 12। কিন্ডার গার্ডেনের ছেলে মেয়ে, সর্বনাশ, আমার চাকরি নিয়ে তো ঠান্ডানি পড়ে যাবে কিছুদিন পরে। কিভাবে সম্ভব? তারা অ্যাপ্লাই করছে কিনা এটা আমি শিওর না, না কিন্তু না, মানে সব 7-8 মিনিমাম। বাংলাদেশ থেকে আমি যে কটা মিনিমাম, দেখছি সব 7-8 থেকে দেখছি সব আমি। 7। আমার তো এখনই রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করা দরকার। আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতের সব আইনস্টাইন ভাইয়া। ভবিষ্যৎ থাকলে তো সমস্যা ছিল না, এখন তো বর্তমান হয়ে যাচ্ছে, এটাই তো সমস্যা। সো নো ওয়ারিস, তো ওদের জন্য মানে দেখি হ্যাঁ, আমরা কিছু করতে পারি নাকি। একটু আস্তে আস্তে শিখাই আর কি। মানে বেশি তাড়াহুড়ো করলে আবার আমাদেরকে রিপ্লেস করে ফেলবে। তা তো অবশ্যই, এই যে আমি নিজেই পিএইচডি পাচ্ছি না, তো এত তো 2-3 বছর তো ওয়েট করা লাগবে আসলে। ওকে, ঠিক আছে। এনিওয়ে, ইয়া, আই থিঙ্ক, হ্যাঁ, আজকের চ্যাটটা আমার কাছে চ্যাট পার্টটা খুবই মনে হয়েছে ভালো, যে ওই যে তুমি যে এলসি সার্কিট করলা সেখান থেকে যে আমরা আস্তে আস্তে ট্রান্সমনে গেলাম। আই হোপ দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং টু সাম পিপল। হ্যাঁ, আমার নিজেরও বুঝে ব্যাপারটা খুবই ভালো লাগছে। আমি কখনো রিসেন্টলি শিখতে যেভাবে ভাবি নাই আসলে, হ্যাঁ হ্যাঁ খুবই ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ। আর কিছু নিয়ে কি কেউ আলাপ করতে চাও? না, উই শুড লিভ নাও। ওকে ওকে ওকে, আরেকটা কথা, হ্যাঁ, শিওর শিওর শিওর।
ভাই সেটা হচ্ছে যে মানে মানে এইখানে আমরা যারা আছি এই সাজ্জাদ ভাই যেরকম পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতেছে, আমরা যারা তার নিচে আছি, আমাদেরও তো একটা ড্রিম যে আমরা পরবর্তীতে হায়ার স্টাডির জন্য ইউএসএ বা বাইরের দেশে অ্যাপ্লিকেশন করব। বাট এর জন্য তো মানে এই যে আমরা ডিসকর্ডে এই মিটিং গুলো করতেছি, বাট মানে আমরা তো আর আমাদের ওই মানে এক্সপার্টিস হিসেবে এগুলো দেখাইতে পারবো না। আমাদের তো মানে এক্সপার্টিস হিসেবে দেখাইতে হবে যে আমরা এই ফিল্ডে পাবলিকেশন করছি, বা আমরা মানে জার্নালে বা কনফারেন্সে আমাদের এরকম এক্সপার্টিস আছে। মানে এইগুলো কিন্তু মানে এগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে যে মানে আমরা কিভাবে এগুলোতে সহজে মানে ভালো কিছু করতে পারবো। আমি একটা জাস্ট কমেন্ট করি, সেটা হচ্ছে হয়তো শিহাব ভাই পরে বলবে বা এই মিটিং এ বলবে কিনা আমি জানি না। তো আমরা যে টপিকস গুলো শিখতেছি, মানে এটা অন্তত আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে কোনো একটা টপিক শিখেছে তারপর ডিসকাস করি। তো এখন আমি রিসার্চারদের প্রোফাইল দেখে আমি যেটা বুঝলাম এরা খুব ভালো ডাইভার্স ইস্যুগুলোতে কাজ করে। তো এখন ওই যে শুরুতে শিহাব ভাই যেরকম বললো যে হচ্ছে এই প্রজেক্টে একটা পিন পয়েন্ট আমার অ্যাড্রেস করে বলতে হবে যে তোমার এই যে এই টপিকসটা নিয়ে কাজ করো, এই টপিক্সের বেসিক থিওরিটা আমি অন্তত জানি। তো আই থিঙ্ক আই হোপ আই ক্যান কন্ট্রিবিউট অন দিস প্রজেক্ট। তো এটার জন্য হলেও আমার যেটা মনে হয়, মানে সবসময় যে পেপার লাগবে ব্যাপারটা আমার কাছে মনে হয় না একদম বাট পেপার দরকার আছে, সেটাও আমি বুঝি, না হলে প্রফেসররা পাত্তা দেয় না, সেটাও ঠিক। আই থিঙ্ক তোমরা যেটা বলছো ঠিক আছে। আরেকটা যেটা অ্যাডভান্টেজ নেওয়া যেতে পারে সেটা হচ্ছে মানে সবসময় অন্য দেশ বা অন্য একটা সোসাইটি কবে একটা ওয়ার্কশপ বা কনফারেন্স আয়োজন করবে, সেটাতে আমরা অ্যাকসেপ্টেড হব কিনা, রিজেক্ট হলে কি করব, এটা এখানে যেতেই হবে। বাট ওটাই একমাত্র এভিনিউ হতে হবে তা নয়। মানে আমরা শুধুমাত্র বাংলাদেশের অডিয়েন্সের জন্য আমরা একটা ওয়ার্কশপ করলাম, লেসে 3 দিনের বা 2 দিনের বা 5 দিনের। সেখানে জাস্ট ধরো 10টা টক গেল, আমরা মেক শিওর করবো যেটা দিস আর হাই কোয়ালিটি টকস। এবং তারপর তখন সেটা ইটসেলফ কিন্তু একটা যে সেটা কিন্তু তুমি তখন রিজুমিতে লিখতে পারো যে আমি এখানে একটা কন্ট্রিবিউটেড টক দিয়েছি বা এটা দিয়েছি। আর আমরা যত মানে রিকগনাইজ লোকজনদেরকে এখানে আনতে পারবো তত এটা রিকগনাইজড হবে, রাইট? সো লেটস সে আমরা একটা 2 দিনের মিনি ওয়ার্কশপ করলাম। 2 দিনে আমরা 6টা টক হোস্ট করলাম, হ্যাঁ, এবং টার্গেটেড ফর বাংলাদেশি অডিয়েন্স। তো 6টা টকের জন্য তো আমার তো মনে হয় আমাদের এই গ্রুপ থেকেই তো অর্ধেক টক অ্যাটলিস্ট যেতে পারবে, আমাদের গ্রুপে যে পরিমাণ এক্সপিরিয়েন্স, তাই না? তোমরা প্রত্যেকে যারা আছো, আর ধরো 2-3টা আমরা ইনভাইটেড টক দিতে দিলাম। তো সেক্ষেত্রে তো দেন একটা ডিসেন্ট মানে এই কিছু যারা মানে তোমরা আর কিছু ধরো যারা মোর এস্টাবলিশড, এরকম একটা প্রপার মিক্স হলে এটা তোমরা রিজুমিতে লিখতে হবে যে আমরা এটা অর্গানাইজ করেছি, এখানে আমরা এই টপিকে টক দিয়েছি। ওরা তখন ওই টপিকে ওই কনফারেন্স অন্য কারা টক দিয়েছে সেটা দেখলে তারা বুঝে না দিস আর সিরিয়াস পিপল, এইভাবে আর কি, যদি দ্যাট মেক্স সেন্স। আচ্ছা অমর ভাই, if I'm wrong please do মানে correct me. So এখানে আরেকটা like if I wanna add আমি শিহাব নামে চলি, হ্যাঁ কারেক্ট করলাম। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ওকে শিহাব ভাই যদি আমি আচ্ছা আমি সবসময় অমর ভাই থেকে কেন জানি বিকজ আমার ফার্স্ট থাকে তো আচ্ছা ঠিক আছে। সো এটা আই থিঙ্ক if I'm not wrong hackathons are a good place to like মানে টু মেক এ নেম না বাট অ্যাকচুয়ালি মানে নিজে শেখার জন্য অনেক ভালো। এট লিস্ট আমি অনেক কিছু শিখছি বিকজ আই হ্যাড টু লাইক প্রতি প্রবলেম সলভ করা, প্রবলেম সলভিং স্কিলস বাড়ে, লাইক অনেক কিছু পড়া লাগে। এন্ড অলসো আই থিঙ্ক র্যাঙ্কিং বা যেটাই অর্জন করা হয় বা কয়টা প্রবলেম আই থিঙ্ক ইউ ক্যান, এবং লাইক অনেকগুলো থাকে প্রজেক্ট বেসড হ্যাকাথন। সো ইউ যে প্রজেক্ট নামানো হয় ইউ ক্যান লাইক রাইট দেম যে আমি প্রজেক্ট আমি ইমপ্লিমেন্ট করছি কুইস্কিট আইকিউ হ্যাকার আমার প্রজেক্টটা আছে, পরে কোয়ান্টাম উইন্ডার হ্যাকার, দোজ আর লাইক ভেরি ইন্টারেস্টিং প্রজেক্টস বিকজ আই সিলেক্টেড দেম মাইসেলফ বা আরো অনেক ডিসকাস করে করছি। সো আমার কিন্তু GitHub এর রিপোর্টে আছে। সো আই লাইক দেয়ার আর লট অফ টিউটোরিয়ালস ইন GitHub as well. সো এগুলো ফলো করে লাইক ইফ ইউ ইমপ্লিমেন্ট দেম বা হ্যাকাথনসে প্লেস করা বা এই পার্টিকুলার এই প্রবলেম সলভ করছে, আই থিঙ্ক দোজ আর লাইক সাম সর্ট অফ অ্যাচিভমেন্টস ইন দেমসেলফ ইফ আই এম নট মানে যদি ভুল বলি তাহলে সব অবশ্যই। বাট আই থিঙ্ক হ্যাকাথনস আর ভেরি গুড প্লেস আর কি, because the problems are very interesting আর কি। Okay, open গুলো you can like make your own projects, so এখানে অনেক থাকে like independence থাকে। আর even close problems হলো those are like implementing some important concepts বা trying out new important concepts, তাই না? So ওইটা করলে ওই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যায়, প্লাস you can actually write them যে IBM ব্যাচ গুলো এইভাবেই বানায়, চ্যালেঞ্জের ব্যাচ গুলো এইভাবে, এই চ্যালেঞ্জে তারা যে কমপ্লিট করছে সবগুলো আর এই স্কিলস আছে। So it's a recognition from IBM itself এই।
নাইস হ্যাঁ, ভেরি গুড এক্সপ্লেনেশন। আর কিছু কি আমাদের কভার করতে হবে আজকে? No, we should leave now. Leave. ওকে, ভাইয়া ঠিক লাস্ট আছে, কোশ্চেন, থ্যাংক ইউ। হ্যাঁ, শিওর। ভাই লাস্ট কোশ্চেন যদি আপনি শর্টে একটু বলেন, সেটা হচ্ছে বলো। যে মানে এখানে এর মধ্যে আলোচনা হয়েছিল যে সাপোজ আমরা সবাই কোয়ান্টাম কম্পিউটিং ফিল্ড নিয়ে আমরা মানে এগোচ্ছি, এমন কি কোনো পরিস্থিতি যদি আসে যে আমাদের এটা সুইচ করতে হবে, মানে হায়ার স্টাডিজে আমাদের এই মানে ফিল্ড চেঞ্জ করতে হবে, মানে আমরা কোয়ান্টাম কম্পিউটিং শিখতে শিখতে কি আমরা পরবর্তী চাইলে আমরা সুইচ করতে পারবো, আমাদের রিসার্চ ইন্টারেস্ট বা এরকম অপশন কি আছে? অ্যাবসলিউটলি। এখন যারা কোয়ান্টাম কম্পিউটিং ফুল প্রফেসর তারা সবাই ডিফারেন্ট ফিল্ড থেকে আসছে, তারা কেউ আন্ডারগ্রেড পিএইচডি তো ওই ফিল্ডে টপ পিএইচডি করে নাই, গ্যারান্টিড। জুমশিক কিম, আইএনকিউর কো-ফাউন্ডার, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাই না? ক্রিস মনরো, সে অরিজিনালি অ্যাটমিক ফিজিসিস্ট ছিল, সো অ্যান্ড সো ফোর্থ। জে গ্যাম্বাটা, ওই আইবিএম বা গুগলে যারা, তারা হয়তো শুরুতে সবাই রাডার ইঞ্জিনিয়ার বা সাম কাইন্ড অফ মাইক্রোওয়েভ ইন্ডাস্ট্রিতে ছিল। Yeah, so don't worry about that at all. আচ্ছা, তার মানে পাশাপাশি জাফর ইকবাল মাস্টার্স করেছে থিওরিটিক্যাল ফিজিক্স, পিএইচডি করেছে এক্সপেরিমেন্টাল ফিজিক্স। সো পড়ায় don't worry about পড়েছিস কি There যে you go. পড়ায় ঠিক নাই আসলে। So don't worry about that at all. Just make sure you are good at what you are interested about. জি ভাই, Okay? থ্যাংক ইউ। Okay. পাশাপাশি ভাই প্যারালালি কোনো সাবজেক্ট নিয়ে আলাদা পড়াশোনা করা বা আলাদা রিসার্চের জন্য ফোকাস রাখার দরকার নেই, মানে আমি যদি একটাতে ফোকাস করি ওই একটাতেই আমি এগোই যাই, আমি চাইলে পরবর্তীতে আমার মাস্টার বা পিএইচডিতে আমি সুইচ করতে পারবো, বা হ্যাঁ। ডিফারেন্ট অনেক ফিল্ড আছে। Don't worry about it. Okay. ওকে, আল্লাহ হাফেজ। বাই বাই ভাইয়া। বাই। Take care. Bye.